শালপাতা বাগান বলে একটা জায়গা আছে আগরপাড়াতে। তো সেইখানকার কোচিনে পড়তাম একসঙ্গে। সেই ছেলেটির নাম ছিল সৌরভ। যে কাকিমা পায়েস আনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। আসল যে ঘটনা এবং যে ভৌতিক উৎস সেটা ওই বাথরুমটাকেই ঘিরেই। বাথরুমে পাশাপাশি দুটো কুয়ো ছিল। ওয়াশরুমে যাওয়ার পর বেশ খানিকক্ষণ ওয়াশরুমে ও ইউজ করার পর ও চিৎকার করে তো বলছি কুয়োতে না কিছু একটা আছে। ওর মনে হয়েছে একটা মানুষের মাথা টুক করে ডুবে গেল, যে দেখবি অ্যাক্সিডেন্ট হয়, কেউ বেঁচে ফিরবে না, এই টাইপের কথাবার্তা বলতো। সৌরভ বাথরুমে দিদাকে ঢুকিয়ে দেয়। হঠাৎ শুনতে পাচ্ছে করিডরে ধুপ 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 করে খুব দ্রুত কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। ও চমকে তাকিয়েছে, ওরকম একটা বয়স্ক মানুষ যিনি জোরে হাঁটতে পারেন না, খুব আস্তে আস্তে ধরে ধরে হাঁটে হয় তাকে, তিনি উঠে বেড়াচ্ছেন। তার মাথাটা এরকম সিলিং এর দিকে অলমোস্ট তাকানো, মুখটা হাঁ হয়ে রয়েছে। কিন্তু ওই যে রাত্রি, তারপর থেকে যে ওনার কথা বন্ধ হলো, উনি আমৃত্যু আর কোনোদিন কথা বলতে পারেন। কাকিমা স্নান করছেন, সেই সময় তার মনে হলো যে ওনার পেছনে কেউ রয়েছে। কুয়োর মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে এসে তার এতটা দেখা যাচ্ছে নাক অবধি কুয়ো থেকে বেরিয়ে ওনার দিকে তাকিয়ে রয়েছে। বন্ধ বাথরুমের মধ্যে ওই জিনিসটার সাথে ওর মা একা। এবার ওর সাথে যে জিনিসটা ঘটলো, বসে যখন মাছ কুটতে হয় যেভাবে মানুষ বসে, উনি সেভাবেই বসে রয়েছেন উবু হয়ে। কিন্তু ওনার যে কপাল, যেটা টাসবটির যে লম্বা যে জায়গাটা, চোখা যে জায়গাটা, ওটার মধ্যে গেঁথে উনি মরে পড়ে। এরপরে যেটা হলো সেটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। এরপরে আরেকটিও মৃত্যু ঘটেছিল। যে রয়েছে ও আমাকে মেরে দিল। এই জিনিসের সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব না। অ্যাবনর্মাল একটা বাচ্চা ছেলে, যে কিনা ছোটবেলা থেকে তার বাবা মার দ্বারা খুব অবহেলিত ছিল, তাকেও তার চেহারার সঙ্গে যেহেতু ব্যাঙের একটি সাদৃশ্য রয়েছে, তার নামই হয়ে গিয়েছিল ব্যাঙা। তার কোনো ভালো নামই ছিল না। তো মাকে ভয় দেখানো হতো, খেয়ে নে নইলে ব্যাঙা চলে আসবে, ব্যাঙার কাছে পাঠিয়ে দেবে। কৌস্তবের আড্ডার অনবদ্য একটা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকের এই এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে রয়েছে দীপাঞ্জনা। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা অন্য কোনো বিষয়ে আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান, এরকমই একটা পডকাস্টে আসতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার জন্য ইমেল আইডি, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম আইডি সব কিছুই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকের হরর স্পেশাল পডকাস্টে। কৌস্তবের আড্ডার অনবদ্য একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে আছে দীপাঞ্জনা। দীপাঞ্জনার এর আগের একটি পডকাস্ট আপনারা কৌস্তবের আড্ডাতেই শুনেছেন, যোনিতন্ত্র নিয়ে পার্টিকুলার একটা এপিসোড আমরা করেছিলাম। আজকে দীপাঞ্জনা আবারও রয়েছে আমার সাথে কৌস্তবের আড্ডাতে। ওয়েলকাম দীপাঞ্জনা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছিস বল আগে? খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। হ্যাঁ, অনেকদিন পর অ্যাকচুয়ালি দেখা হলো। আর আজকে আমাদের একদম নতুন সেটআপ, আর নতুন সেটআপে প্রথম অতিথি হচ্ছিস তুই। তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, তোদের ব্যবস্থা খুব সুন্দর, খুব সুন্দর সেটিং করেছিস, দেখে খুব ভালো লাগছে। ওকে, তো বেসিক্যালি তুই আমাকে আজকে তোর লাইফের এমন একটা এক্সপিরিয়েন্সের ঘটনা শেয়ার করতে চলেছিস যেখানে তুই নিজে ডাইরেক্টলি এবং অ্যাক্টিভলি হয়তো ইনভলভ। সেই ঘটনাটা আমাদের খুব কাছের লোকালিটিতে ঘটেছিল, এবং সেই ঘটনাটার ব্যাপারে আমি আগে তোর থেকে জানতে চাই কি হয়েছিল দীপাঞ্জনা। দেখ, ঘটনাটা অ্যাকচুয়ালি আগরপাড়ারই ঘটনা, এবং আগরপাড়ার সঙ্গে তোর একটা খুব কানেকশন আছে। একদম, আমার ফার্স্ট কল রেকর্ডিং যেটা ছিল সেটা আগরপাড়ার একটা হন্টেড হাউসের উপর কেন্দ্র করেছিল। তো এই ঘটনাটাও আগরপাড়ারই ঘটনা। অ্যাকচুয়ালি আমার একজন বন্ধুর সাথে, বন্ধুর বাড়িতে ঘটা একটা ঘটনা। অ্যাকচুয়ালি আমরা তখন পড়তাম ক্লাস 12-এ, ঠিক আছে? তো আমরা আমি শালপাতা বাগান বলে একটা জায়গা আছে আগরপাড়াতে, তো সেইখানকার ঘটনা, ঠিক আছে? তো আমরা যেই কোচিনে পড়তাম একসঙ্গে, সেই ছেলেটির নাম ছিল সৌরভ, ঠিক আছে? এবং আমাদের যে পুরো একটা ব্যাচ, গ্যাং বলতে পারিস, ওই গ্যাং ছিল, সেখানে ওই সৌরভ ছেলেটি পড়তো। তো সৌরভ এবং তার মা, ওরা দুজনেই থাকতো, ওর বাবা ছিল না, ঠিক আছে? তিনি মারা গিয়েছিলেন বেশ আমাদের সাথে আলাপ হওয়ার 1-1.5 বছর আগে তিনি মারা গিয়েছে।
তো তার আগে সৌরভ থাকতো হচ্ছে সোদপুর নাটাগড় এলাকায় থাকতো। তো ওর বাবার মৃত্যুর পর আর কি ওর মা মানে সম্পত্তি কিছুটা ভাগ পাওয়ার পর এই আগরপাড়ায় একটা একতলা বাড়ি কেনে, ওই শালপাতা বাগান এলাকাতে একতলা বাড়ি কেনে। তো সেই বাড়িটাকে ঘিরেই ঘটনাটা। তো যখনকার ঘটনা, তখন ওই একতলা বাড়িটা কেনার 1 থেকে 1.5 মাস কেটেছে, ঠিক আছে। তো তারপরে একদিন মানে যেইখান থেকে আমি ইনভলভ হওয়া শুরু হয়েছিলাম সেটা হচ্ছে সেদিন ছিল ওই সৌরভের জন্মদিন। আমাদের সবার নিমন্ত্রণ ছিল এবং আমরা সব বন্ধুরা মিলে কেক টেক নিয়ে ওর বাড়িতে গিয়েছি সেলিব্রেট করব। এবং ওর স্কুলের যারা বন্ধুরা রয়েছে তারা ইনভাইটেড ছিল। ওর আত্মীয়দের মধ্যে একজন দিদি ছিলেন, একজন জামাইবাবু ছিলেন, তিনি এসেছিলেন। তো আমরা গিয়েছি, কেক কাটা হয়েছে, খুব আনন্দ হচ্ছে, আড্ডা মারছি, খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে। তো এমন সময় কাকিমা বললেন ঠিক আছে কেক টেক কাটা হয়ে গেছে, এবার তোদের পায়েস দিই, জন্মদিনে যেরকম পায়েস হয় আমাদের, পায়েসটা তোদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, আমরা তো খেতেই গেছি, ঠিক আছে, বাঙালি খাবার প্রিয় মানুষ। তো আমরা বলছি হ্যাঁ ঠিক আছে কাকিমা দিয়ে দাও। তো তারপরে কাকিমা মানে সেটা কি হয়, কাকিমা নিজে রান্না করেছেন। তো আমরা সবাই, আমি খুব অবজার্ভ করতে ভালোবাসি, কে কী করছে, কে কোথায় যাচ্ছে, আমি একটু অবজার্ভ করি। তো আমি দেখছি যে কাকিমা পায়েস আনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। মানে হওয়া উচিত ছিল রান্নাঘরে যাওয়া উচিত ছিল, কিংবা ফ্রিজ থেকে বের করা উচিত ছিল পায়েসটা, কিন্তু তিনি দেখছি গেট দিয়ে বাড়ির বাইরে বেরোলেন। অন্য কেউ নোটিস করেছে কিনা আমি ঠিক জানি না, তখনও সবাই তো আড্ডা মারতে ব্যস্ত। তো তিনি বেরোলেন, আমার একটু খটকা লাগলো। তারপর দেখলাম কাকিমা পাশের বাড়ি থেকে একটা বড় সসপ্যানে করে পায়েস নিয়ে আসছেন এবং পাশের বাড়ি একটি দিদি, তিনিও কাকিমার সাথে এলেন। তো প্রথম খটকাটা ওটাই লেগেছিল। তারপর পাশের বাড়ি থেকে কেন আনছে, যেখানে কাকিমা বলছে যে আমি পায়েস করেছি, আমি করেছি তোদের সবার জন্য, এটা বলছে। তো আমার একটু ডাউট হয়েছিল। তো তখন তো ডাইরেক্ট জিজ্ঞেস করা যায় না। তো সেটা হলো, পায়েসের ব্যাপারটা গেল। তারপরে হলো এবার মেন খাওয়া দাওয়া, যেটা লুচি আলুর দম সব খাওয়া দাওয়া হবে। আমি দেখছি সেই জিনিসটাও পাশের বাড়ি থেকে আনছে। ওকে, ঠিক আছে। এবার হতে পারে একা কাকিমা নিজে রান্না করতে পারেননি এতগুলো রান্নাবান্না, হয়তো পাশের বাড়ির যেই দিদিটির কথা আমি বলছি তিনিও হেল্প করেছে এবং রান্নাবান্না তাদের বাড়িতে হয়েছে। কিন্তু কাকিমা কথাবার্তা যে বলছে রান্নাবান্না করার কথা, সেটা শুনে মনে হচ্ছে কাকিমা এই বাড়িতেই রান্না করেছে এবং নিজে রান্না করেছে। তো আমার ডাউট হয়েছিল যে পাশের বাড়ি থেকে তাহলে কেন আনা হচ্ছে খাবার দাবারগুলো, এটা আমার প্রথম ডাউট হয়েছিল তখন। এটা কেন হয়েছে তার এক্সপ্লেনেশন আমি একটু পরে দিচ্ছি। তারপর যেটা হলো, ওদের বাড়ির যে বাথরুম রয়েছে, আসল যে ঘটনা এবং যে ভৌতিক উৎস সেটা ওই বাথরুমটাকেই ঘিরেই। বাড়ির বাথরুমটার বর্ণনাটা আমি একটু দিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে, এটা আমি যদিও পরে জেনেছিলাম, বাথরুমটার অবস্থান হচ্ছে বাড়ির ঈশান কোণে বাথরুম। এটা একটা বড় বাস্তু দোষ। এখন আমরা জানি, তখন তো আমরা ছোট ছিলাম, আমরা বাস্তু কি সেটাই জানতাম না। তো ঈশান কোণে বাথরুমটা ছিল এবং বাথরুমের একটা অদ্ভুত বিশেষত্ব যেটা আমি এর আগে কখনো দেখিনি, সেটা হচ্ছে বাথরুমে পাশাপাশি দুটো কুয়ো ছিল। দুটো কুয়ো পাশাপাশি বাথরুমে পুরনো বাড়িতে অনেকেরই কুয়ো থাকে, এটা খুব কমন। বেশ বড় বাথরুম, পুরনো দিনের বাড়ি তো, বেশ বড় বাথরুম, পাশাপাশি দুটো কুয়ো, এরকম আমি কোথাও কখনো দেখিনি। তো এই কুয়োটা নিয়েই যত মানে গন্ডগোলের উৎস আর কি। তো অনেকক্ষণ আমরা তো ওখানে রয়েছি, এবার প্রত্যেকেই এক না এক টাইমে ওয়াশরুম ইউজ করেছে। এবার যে কজনই যাচ্ছে তারা এসে প্রথমে আমার একটা যে আমাদের ওই গ্যাংয়ের যে একটা বন্ধু, তার নাম ছিল হচ্ছে কি যেন বেশ কুশল, বেশ মোটা সোটা একটা ছেলে। ও গেছে, গিয়ে এসে বলছে হ্যাঁ রে তোদের বাথরুমে কি কুয়োতে কি মাছ থাকে? ও এসে ইয়ার্কি মারছে, ঠিক আছে। এবার বন্ধুবান্ধবের একটা কিছু ইস্যু হলে সেটা থেকে অনেক বড় কিছু ইয়ার্কি চলে যায়। তো আমাদের ক্ষেত্রেও হলো যে হ্যাঁ সৌরভ ওই তো ওখান থেকেই মাছ ধরে মাছ ভাজা করে খায়, ইত্যাদি ইত্যাদি, যত লেকপুল করা যায় আর কি, আমরা সেরকমভাবে লেকপুল করছি।
সৌরভ এতক্ষণ আমাদের সাথে খুব হাসি খুশি কথা বলছিল, ইয়ার্কি ফাজলামি যাতা কথাবার্তা যেরকম হয় বন্ধুদের মধ্যে। কিন্তু এই যে কুয়োর কথাটা বলল, যে ওর মনে হয়েছে যে কুয়োতে মাছ আছে এবং সেটাকে নিয়ে ইয়ার্কি করছি, ও না খুব চুপচাপ হয়ে গেল। ও কোনো কথা বলছে না, ইয়ার্কিতে পার্টিসিপেট করছে না, গম্ভীর হয়ে গেছে অল অফ আ সাডেন। মানে অন্য কথায় ও কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্য টপিক আনার চেষ্টা করছে। মানে ওই কুয়োর কথাটাতে ও খুব একটা মানে ইন্টারেস্ট দেখাচ্ছে না, ও চাইছে না ওইটা নিয়ে কথা বলতে। তো আমি সেটাও নোটিস করলাম, যেহেতু আমি অবজার্ভ করি। তো তারপরে মানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, হওয়ার পর খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো একটি মেয়ে আমাদেরই ওই গ্রুপের, সে গেছে ওয়াশরুমে যাওয়ার পর ও বেশ খানিকক্ষণ ওয়াশরুমে ও ইউজ করার পর ও চিৎকার করে উঠেছে। এবার আমরা ভেবেছি কিছু একটা দেখেছে মানে কি, একটা মেয়ে বাথরুমে গিয়ে চিৎকার করে উঠেছে, আমরা ভেবেছি আসলে দেখেছে, ও চিৎকার করেছে, কারণ একটু ভীতু টাইপের মেয়ে ছিল। তো আমরা বললাম কী রে, কী হয়েছে করে আমরা গেছি। তো বলছি কুয়োতে না কিছু একটা আছে। ও বলছে কুয়োতে না কিছু একটা আছে। তো কুশল বলছে হ্যাঁ ওখানে মাছ আছে। ও তো ইয়ার্কি মেরে যাচ্ছে, আমি যে আওয়াজ পেয়েছি ওখানে ছলাৎ করে শব্দ হয়েছে, কুয়োতে মাছ আছে। বলছে না মাছ না, অন্য জিনিস আছে। কেন, তুই কি দেখেছিস? ও বলছে ও ওয়াশরুম ইউজ করার পর কুয়োতে ও বালতি দিয়ে জল তুলতে গেছিল। বালতিটা যখন ও মানে নিচে নামাচ্ছে, তখন মানে বালতিটা নিয়ে ও জাস্ট নিচে নামিয়ে, মানে বালতিটা নিচে নামাতে গেলে তো ওকে তো ঝুঁকতে হবে কুয়োর ভেতরে। ও যখনই ঝুঁকেছে, ওর মনে হয়েছে একটা মানুষের মাথা টুক করে ডুবে গেল। মানে এতক্ষণ ভেসে ছিল, ও যেই ঝুঁকেছে টুক করে ডুবে গেল মাথা কুয়োর ভেতরে। তারপর ওটা দেখে ও প্রচণ্ড ভয় পেয়েছে। তো আমরা ওকে মানে কনভিন্স করছি যে না অন্য কিছু ছিল, তুই দেখে ভয় পেয়ে গেছিস, হয়তো তুই নিজের ছায়াটাই দেখেছিস, সেটা দেখে ভয় পেয়েছিস। বলছে না আমার ছায়া তো পড়েছিলই, আমার ছায়ার পাশাপাশি একটা মানে আলাদা মাথা আমি দেখেছি যেটা ডুবে গেছিল। তো ওটা দেখেও প্রথম ভয় পেল। এবার আমি দেখতে পাচ্ছি এই টপিকটার ওপরে না সৌরভ কোনো কমেন্ট করছে, না ওর মা কোনো কমেন্ট করছে, পুরো চুপচাপ আছে দুজন, ঠিক আছে। তো আমার মনে হলো যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু তখন আমি জিজ্ঞেস করিনি কিছু। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে একজন দুজন করে বাড়ি চলে যাচ্ছে, এবং আমাদের বাড়ি যেহেতু খুব একটা দূরে নয়, আমরা একটু ছিলাম খানিকক্ষণ। তো আমরা গল্প, হ্যাঁ আমিও তো আগরপাড়ারই, তো আমরা একসাথেই ফিরতে পারবো, তো অসুবিধা নেই। আমরা যখন কথাবার্তা বলছি, তখন যেই পাশের বাড়ির দিদিটি ছিল, যার সাহায্যে পায়েস খাবার দাবার পাশের বাড়ি থেকে আনা হয়েছিল, কাকিমা নিয়ে এসেছিলেন, তিনি বলছেন যে যেই খাবারগুলো বেঁচে গেছে তাহলে আমি নিয়ে চলে যাই, আমাদের ফ্রিজে রেখে দেবো। ওদের বাড়িতে কিন্তু ফ্রিজ আছে, সেটা আমি দেখেছি। বলছেন নাহলে তো তোমাদের বাড়ি, মানে উনি বলছেন নাহলে তো এখানে রাখলে সেই নষ্টই হয়ে যাবে। এটাও আমার মাথায় ক্লিক করেছে যে এই বাড়িতে খাবার রাখলে খাবার নাকি নষ্ট হয়ে যায়, আবার খাবারটা অন্য বাড়ি থেকেই নিয়ে আসছে, পাশের বাড়ি থেকে। একদম মানে ব্যাপারটা হচ্ছে যে ওদের বাড়িতে কোনো খাবার বেশি পরিমাণ খাবার বেশিক্ষণ রাখলে সেটা নষ্ট হয়ে যায়। সেই ফ্রিজ ছিল বাট ফ্রিজেও নষ্ট হয়ে যায়। যেই কারণে ওর মা রিস্ক নিতে চায়নি, এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছে খাওয়ানোর জন্য, তো সেই কারণে খাবার দাবারগুলো পাশের বাড়িতে রেখেছিল যাতে কোনো মতে নষ্ট না হয়ে যায়। সেটা এনে আমাদের খাইয়েছে দাইয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যতটুকু বেঁচেছে সেটুকুও রাখার রিস্ক নেয়নি, উনি পাশের বাড়িতে গিয়েই রেখে দিয়েছেন আবার। তো এটা গেল প্রথম ইন্ট্রোডাকশন, মানে কিভাবে এই ঘটনার মধ্যে আমরা জানতে পেরেছি এই ব্যাপারটা। ইভেন আমি তোর সাথে পার্সোনালিও অনেকবার কথাবার্তা বলেছি, ঘুরতে গেছি আমরা সবাই একসাথে, তুই আগেরবারও আমার সাথে রেকর্ডিং করেছিস, পডকাস্ট করেছিস, বাট এই পার্টিকুলার পডকাস্টটা করতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি তুই বেশ নার্ভাস। কারণ এই ব্যাপারটার সঙ্গে যেহেতু আমার বন্ধু ডিরেক্টলি মানে জড়িত, এবং ওর যা চেঞ্জেসগুলো আমি দেখেছি সেইগুলো আমার মনে পড়ছে, যে কারণে আমি যখনই ওটাকে কল আপ করছি আমার ওর মুখটা মাথায় ঘুরছে, আর ওর যে ব্যবহারে যে চেঞ্জেসগুলো এসেছিলো সেইগুলো আমার মাথায় আসে। কারণ একটা তোর যে খুব ভালো বন্ধু হয়, তুই তাকে চিনিস, সে কীরকমভাবে কথা বলে,
তার হাবভাব কেমন, স্বভাব কেমন তুই জানিস। এটা যখন অল অফ আ সাডেন পাল্টে যায়, তোর মাথাতেও বা তোর সাইকোলজিতেও কিন্তু সেটা খুব ভালোভাবে এফেক্ট ফেলে। তারপর কি হলো দীপাঞ্জনা? আচ্ছা, তারপরে এই ছেলেটি মানে সৌরভ যে আমার বন্ধু, তার মধ্যে যে চেঞ্জেসগুলো আস্তে আস্তে আমরা দেখা শুরু করলাম সেটা হচ্ছে ওর কথাবার্তা চেঞ্জ হতে শুরু করলো। ও কিন্তু খুব ফান লাভিং একটা ছেলে ছিল, সারাক্ষণ হাসছে, ইয়ার্কি মারছে, মজা করছে, পড়াশোনাতেও ভালো ছিল যদিও, কিন্তু আস্তে আস্তে একটু গম্ভীর হতে শুরু করলো এবং যখন তখন খারাপ খারাপ কথা বলতো। খারাপ খারাপ কথা কীরকম, মানে ধর তুই একটা ভালো জিনিস কিছু শেয়ার করছিস ওর সাথে, যে জানিস তো আমি অমুক জায়গায় পরীক্ষা দেব, তখন তো আমাদের কেরিয়ার গড়ার একটা টাইম, ক্লাস 12, আমি ভেবেছি আমি অমুক পরীক্ষাটা দেব এবং আমি আশা করছি যে এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে ওই কলেজে আমি ভর্তি হবো, এই টাইপের একটা কথা বলছি। ও হঠাৎ করে মানে বলতে মানে বলা শুরু করে দেবে যে হবে না, মানে এরকম নেগেটিভ সব সময়। মানে যখনই তুই ওকে কিছু বলবি ও কিছু না কিছু নেগেটিভ কমেন্ট করবে। এবং এই জিনিসটা আমরা তো এরপরে ওর বাড়ি গিয়েছি বন্ধুদের সাথে আড্ডা মারার আগে। আমরা কি করতাম, মানে কোচিনে যাওয়ার আগে কারোর না কারো বাড়িতে বসে আধ ঘন্টা 1 ঘন্টা আড্ডা মেরে তারপর একসাথে বসে যেতাম। হ্যাঁ, মানে একসাথে দল বেঁধে যাবো, একা ঢুকবো না, এক বাড়িতে সবাই একসাথে হবে, ততক্ষণ আড্ডা হবে, তারপর একসাথে যাওয়া হবে। তো ওর বাড়িটা যেহেতু কোচিনে সব থেকে কাছে ছিল, তো আমরা ওর বাড়িটাই টার্গেট করতাম, ওখানেই যাবো আমরা। তো ওর মায়ের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, কাকিমার সাথে। তো কাকিমা এটা বলতো, জানিস তো ও না এরকম করে, সারাক্ষণ এরকম নেগেটিভ কথাবার্তা বলে। এবং আস্তে আস্তে এই নেগেটিভ কথাবার্তাগুলো না খুব ব্রুটাল জিনিসে পরিবর্তন হয়ে গেল। মানে ধর কেউ বলছে যে আমি অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি আমরা ফ্যামিলি মিলে, ও বলবে দেখবে অ্যাক্সিডেন্ট হয়, কেউ বেঁচে ফিরবে না। কি বলছিস? হয়েছে এরকম? না, এরকম হয়নি, বাট ও বলতো, মানে কিছু কিছু কথা আবার লেগে যেত। ওকে, এরকম টাইপের কথা বলতো যে দেখবি অ্যাক্সিডেন্ট হয়, কেউ বেঁচে ফিরবে না, এই টাইপের কথাবার্তা বলতো। শুনেই না গায়ে কাটা দিচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখবি, এটা বলা হয় যে সব সময় ভালো কথা বলতে হয় ঘরের মধ্যে। একদম ম্যানিফেস্টেশন। তুই যত ভালো কথা বলবি, পজিটিভ কথা বলবি, তোর বাড়ির অরা যেটা, বাড়ির যে ভাইব্রেশনটা, সেটা সবসময় পজিটিভ থাকবে। তুই যত খারাপ কথা বলবি, যত নেগেটিভ জিনিস আলোচনা করবি, ভাববি, সেই মানে বাড়ির ভাইবটাও খুব বেশি নেগেটিভ হতে শুরু করবে এবং তোর স্বভাব চরিত্রের মধ্যেও সেটা চেঞ্জেস আসবে, যেটা ওর বাড়িতেও হচ্ছিল বলে আমরা মনে করেছিলাম, কারণ সেটা হচ্ছিল, ওর মধ্যেও তো চেঞ্জেস আসছিল। আচ্ছা, এর মাঝখানে যেটা হলো, ও তো এরকম ধরনের কথাবার্তা বলতো মাঝে মাঝে, কিন্তু নর্মাল থাকতো, ও যেরকম ওর স্বভাব চরিত্র, যেরকম ওর নর্মাল পার্সোনালিটি সেরকম থাকতো, কিন্তু হঠাৎ করে এরকম কথাবার্তা বলতো। তো এর মাঝখানে একদিন যেটা হলো, ওর মায়ের মাসি, মানে ওর দিদা হচ্ছে, ঠিক আছে, ওর মাসি মানে মায়ের মাসি, ওর ছোট দিদা বোধহয় বলতো, তিনি এসেছিলেন। তার আর কি কিছুদিন আগে ছানি অপারেশন হয়েছিল, চোখে ছানি অপারেশন হয়েছিল। তো তিনি মোটামুটি সুস্থ হয়ে যাবার পর ওর মা ভেবেছিল যে যতই হোক অনেক বয়স তো হয়ে গেছে, কবে থাকেন না, কিছুদিন আমি ওনাকে আমার বাড়িতে এনে রাখি। আর যেহেতু উনি ওর মাকে এবং সৌরভকে খুব ভালোবাসতেন, তো উনি ভেবেছিলেন যে আমি কিছুদিন আমার কাছে রাখি, তাহলে ভালো লাগবে আমাদের, ওনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো উনি এসে কিছুদিন ছিলেন। তো ওনার যে ঘটনাটা, সেটা আমি সৌরভের কাছ থেকে পরে শুনেছিলাম, কিন্তু এটা আমি আগে বলছি কারণ ঘটনাক্রমটা এইভাবে চলছে, তো সেই কারণে আমি তোকে পরপর বলছি। তো যেটা হয়েছিল, উনি তো বয়স্ক মানুষ, আস্তে আস্তে করে হাঁটা চলা করেন, মানে কিছুদিন আগেই তার ছানি অপারেশন হয়েছে, এবং ছানি অপারেশন হওয়ার পর না খুব রেস্টে থাকতে বলে ডাক্তাররা। তো উনি নর্মালি আছেন। তো সৌরভের সঙ্গেই মানে এক ঘরে উনি শুতেন আর কি, আমি দিদার কাছে শোবো টাইপের একটা ব্যাপার, আদুরে নাতি একসাথে থাকতো। তো একটা টাইমে মাঝরাত্রে দিদা বলেন যে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তুই আমাকে একটু নিয়ে যা। সৌরভ বলছে ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সৌরভ বাথরুমে দিদাকে ঢুকিয়ে দেয়, সম্ভবত তিনি বড় বাইরে গিয়েছিলেন, সুতরাং তার একটু টাইম লাগবে। তো দিদা বলছে যে আমি মানে আমার কাজ সেরে তোকে ডাক দেবো, তুই একটু আসিস, আবার আমাকে নিয়ে ঘরে চলে আসবি। সৌরভ দিদাকে বাথরুমে ঢুকিয়ে আবার নিজের ঘরে চলে আসে।
ওদের ঘরের থেকে বেরিয়ে একটা করিডর ছিল, করিডরের একদম শেষ প্রান্তে ওই বাথরুমটা। তো সৌরভ চলে এসছে ঘরে এসে ও বোধহয় বই টই পড়ছিল বা কিছু একটা করছিল, বা তখন বোধহয় স্মার্টফোন চলেও এসছে আমাদের হাতে, হ্যাঁ হয়তো ফোন টোন ঘাটছিল যাতে যখনই দিদা ডাকে ও যেন শুনতে পায়। করিডরটা অন্ধকার, ঘরে আলো জ্বলছে, বাথরুমে তো আলো অবভিয়াসলি জ্বলছে কারণ দিদা ইউজ করছেন। তো ও বসে রয়েছে, একটা সময়ও দেখতে পাচ্ছে খানিকক্ষণ পর, আচ্ছা ওর দিদা কিন্তু খুব আস্তে আস্তে হাঁটাচলা করতেন, এটা কিন্তু মার্ক করুন, আস্তে আস্তে হাঁটাচলা করতেন, জোরে হাঁটাচলা উনি করতে পারতেন না যেহেতু বয়স্ক মানুষ। উনি হঠাৎ সৌরভ হঠাৎ শুনতে পাচ্ছে যে করিডরে ধূপ 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 করে খুব দ্রুত কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। ও চমকে তাকিয়েছে কী হচ্ছে ব্যাপারটা। এবার দিদার পরনে ছিল সাদা রঙের শাড়ি, কারণ তিনি উইডো ছিলেন। দেখছে সাদা শাড়ি পরে কেউ একটা, কারণ করিডরে তো ইটসেলফ লাইট জ্বলছে না, হালকা লাইটটা পড়ছে মানে ঘরের থেকে, বেডরুমটা থেকে। ও দেখতে পাচ্ছে সাদা শাড়ি পরে কেউ একটা খুব দ্রুত একবার করে এদিকে যাচ্ছে, একবার করে এদিকে যাচ্ছে। বলছি কী হলো ব্যাপারটা। বেরিয়েও জিনিসটা যেটা দেখেছিল সেটা আমি কল্পনা করে আমার খুব অদ্ভুত লাগে যে ওরকম একটা বয়স্ক মানুষ যিনি জোরে হাঁটতে পারেন না, খুব আস্তে আস্তে ধরে ধরে হাঁটতে হয় তাকে, তিনি ছুটে বেড়াচ্ছে এবং শুধু ছুটে বেড়ানো না, কিভাবে ছুটছে, তার গলাটা মানে মাথাটা এরকম আকাশের দিকে তাকিয়ে আছে, সিলিংয়ের দিকে অলমোস্ট তাকানো, মুখটা হাঁ হয়ে রয়েছে, ওইভাবে করে উনি ছুটছেন। কি বলছিস? একবার এদিকে একবার এদিকে, মানে অ্যাজ ইফ ওনাকে কেউ ধরে ছোটাচ্ছে এবং উনি ওনার সেন্সে নেই। ওইভাবে ওনাকে ছুটতে দেখে ও তো প্রথমে হতভম্ব হয়ে গেছে, কিছুক্ষণের জন্য কি করবে বুঝতে পারছে না। এক তো ওর বয়স বেশি না, তখন ক্লাস 12-এ পড়ে, কতই বা বয়স, বাচ্চাই বলা যায়। ও তারপর এক সময় দিদাকে জড়িয়ে ধরে, দিদা তোমার কি হয়েছে করে, তারপর ওর মাকে ডাকে যে মা দেখো দিদা কীরকম করছে। তো ওর মা তারপরে ছুটে ছুটে এসে দেখছে যে ওর দিদা ওই যে ঘাটটা ওরকম করে রয়েছে ওভাবেই রয়েছে এবং গোঙাচ্ছে, গ গ করে একটা আওয়াজ করছে। এবং ওর মা ভেবেছে হয়তো উনি স্ট্রোক করেছেন, কারণ স্ট্রোক হলে অনেক সময় ওরকম চোখ উল্টে যায় আর গোঙানির আওয়াজ বেরোয়, কিছু মানে বলতে পারে না আর কি। কিন্তু এখানে সিনারিওটা হচ্ছে যে স্ট্রোক যদি করে কেউ ছুটে বেড়াবে না, এক্স্যাক্টলি, সে পড়ে যাবে, কারণ তার তো বডিতে কোনো ব্যালেন্স নেই। এবং ওই বয়স্ক মানুষ, রোগা পাতলা মানুষ, একেতেই দুর্বল অসুস্থ, তাকে ওর মা আর ওই ছেলে যতই হোক, একটা ইয়াং ছেলে, তার গায়ে তো জোর কম নয়, এবং সে যথেষ্ট মানে ছেলেটি যথেষ্ট হাট্টা কাট্টা ছিল আর কি, মানে ব্যায়াম ট্যায়াম করতো, ও ভালো সাঁতার কাটতো, তো স্পোর্টসম্যান যেহেতু, ওর গায়ে জোর কম নয়। ওই দুজনে মিলে ওই ভদ্রমহিলাকে, মানে বয়স্ক ভদ্রমহিলা দিদাকে ধরে রাখতে পারছে না, মানে একবার করে জাস্ট ছুটে যাচ্ছে আর ওরকম করে আবার ছুটতে শুরু করছে, ওরকম মানে ওরকম অদ্ভুতভাবে। ঠিক আছে, তো অনেকক্ষণ পর ওনাকে শান্ত টান্ত করা হলো, ওনাকে ঘুম পাড়ানো হলো। তার পরের দিন, মানে ওই সময় তো ডাক্তার পাওয়া যায় না, যথেষ্ট রাত হয়ে গেছে তখন, ঘুম পাড়ানোর পর পরের দিন ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু বুঝতে পারলো না। কিন্তু ওই ঘটনার পর অন্তত আরও 2.5 বছর উনি বেঁচে ছিলেন, কিন্তু ওই যে রাত্রি, তারপর থেকে যে ওনার কথা বন্ধ হলো, উনি আমৃত্যু আর কোনোদিন কথা বলতে পারেন। কি বলছিস? ওনার স্পিচ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি জাস্ট রিলেট করছি, একটা মানুষ এরকম ভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে, মুখটা হাঁ হয়ে রয়েছে আর দৌড়চ্ছে, আর বয়স্ক মানুষ যে আস্তে আস্তে চলাফেরা করে, যাকে তুই বল না, মানে বেডরুম থেকে বাথরুম এবং বাথরুম থেকে বেডরুম আনার জন্য ওনাকে সৌরভের সাহায্য নিতে হলো একদম। তাহলে অবভিয়াসলি উনি দৌড়ানোর কন্ডিশনে নেই। মানে আমি যদি চোখের সামনে এই জিনিসটা দেখি, তাহলে আমি জানি না আমি কি করব, মানে ভেরি মাচ ক্রিপি, মানে এই পোরশনটা খুবই ক্রিপি। তো তিনি আমৃত্যু আমি রিলেট করতে পারছি। কেন তুই নার্ভাস আজকে? খুবই, মানে আমার একটু কিরকম লাগে জানো এবার একটা কথা বলতে। আচ্ছা, তারপর যেটা হলো, উনি এরকম, ওনার সাথে তো এই ব্যাপারটা ঘটলো, তিনি আর কোনোদিন কথা বলতে পারলেন না। সুতরাং এটা কখনো জানা যায়নি যে উনি কী দেখেছিলেন, বা কী দেখে এতটা ভয় পেয়েছিলেন, বা কী কারণে উনি এতটা শক পেয়েছিলেন, এটা কখনোই কোনোদিনই জানা যায়নি। ঠিক আছে, কারণ উনি খুব একটা স্বাভাবিকও ছিলেন না,
কারণ উনি সবসময় নাকি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন, একদম চুপচাপ হয়ে গেছিলেন। চুপচাপ মানে তো ওনার তো কথাই বন্ধ হয়ে গিয়েছিল, মানে একভাবে ঠাঁয়ে বসে থাকতেন, মানে স্বাভাবিক আর উনি হতে পারেননি আমৃত্যু। এটা একটা ব্যাপার গেল। তারপরে যেটা হলো, ওর মা একটা কাজ নিয়েছিল, একটা ছোটোখাটো অফিসে উনি কাজ নিয়েছিলেন। তো রান্নাবান্না করার অতটা সময় পেতেন না, সেই কারণে একটি রান্নার হাউস হেল্প ঠিক করা হয়েছিল, একজন ভদ্রমহিলা তিনি এসে রান্নাবান্না করতেন। আর একজন ছিলেন যিনি ওই বাসন টাসন মেজে দিতেন, বাসন মাজা ঘর মোছার কাজ তিনি করতেন। তো নেক্সট যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, এই যিনি বাসন মাজতে আসতেন একটা দিদি ছিল, খুব একটা বয়স ছিল না মেয়েটির, সেই দিদিটির সাথে পরের ঘটনাটা ঘটে। তো একদিন সেই দিদিটি এসে, মানে দিদিটি বলেছিলেন যে আমি এই বেলাতে, মানে উনি তো দিনের বেলায় আসতেন, তো একদিন তার কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, সম্ভবত তিনি হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে আমি আমার কাজটা সন্ধেবেলার পর এসে করে দিয়ে যাবো, বাসন টাসন যা আছে আমি ওদিনকে সন্ধেবেলায় মাজব। তো সৌরভের মা বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার যখন সুবিধা হয় তুমি এসে কাজ করে দিয়ে যাও। তিনি এসেছিলেন, তখন সৌরভের মা ছিল না, সম্ভবত তিনি কোনো কাজে বেরিয়েছিলেন বা কোনো দোকান টোকান করতে বেরিয়েছিলেন। সৌরভ ছিল, সৌরভ নিজের ঘরে বসে পড়াশোনা করছে, ক্লাস 12 পড়াশোনার বিশাল চাপ, সায়েন্স ছিল। তো সৌরভ বসে পড়াশোনা করছে এবং সেই দিদিটি বাসন মাজছে। বাসন মাজার জায়গাটা কোথায়? ঠিক বাথরুমের ঠিক সামনে, ঠিক আছে। বাথরুমের দরজাটা খোলা থাকতো, ওই কুয়ো থেকে জল নিয়ে এসে বালতি করে সেই বালতির জল দিয়ে তিনি বাসন টাসন মাজতেন। এটা তো নিত্যকার কাজ ছিল, কিন্তু এতদিন তিনি দিনের বেলা করেছিলেন, তফাৎ এটাই এখন তিনি সন্ধ্যেবেলা করছেন, সন্ধ্যের পর, রাতই বলা যায়, 7টা 7:30 হতো ঠিক আছে। সন্ধ্যায় তিনি কাজ করছেন, সৌরভ বসে পড়ছে, সেমভাবে চিৎকার, মন দিয়ে পড়াশোনা করছে, হট করে ভয় পেয়ে গেছে, কী হলো ব্যাপারটা, তাড়াতাড়ি করে গেছে। দিদিটা এতটাই ভয় পেয়ে গেছে, যেখানে বাসন মাজছিলেন ওখানে প্রায় শুয়ে পড়ে উনি না কাঁপছেন, মানে উনি যে উঠে পালাবেন ওখান থেকে উনি সেটাও করতে পারছেন না, এতটাই ভয় পেয়ে গেছে। ওরকমভাবে দেখে সৌরভ বলছে তোমার কি হয়েছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? উনি প্রথম কথা যেটা বলছে যে বাথরুমের দরজাটা বন্ধ করো, আমি ওকে দেখতে পারছি না, মানে উনি বলতে চাইছেন আমি তাকাতে পারছি না ওদিকে, বাথরুমের দরজাটা বন্ধ করো। ও তো ফার্স্টে বাথরুমের দিকে তাকালেও কিছু দেখতে পায়নি। যাই হোক, উনি বলছেন বলে ওনার মানে শান্তির জন্য ও হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরে কোনোভাবে ঘরে আনলো, ঘরে এনে জল টল খাওয়ালো, একটু শান্ত করলো। বলছে যে তোমার কি হয়েছে, তোমার কিছু প্রবলেম হয়েছে কি? বলছে তোমাদের বাড়িতে যা জিনিস আছে আমি আর এখানে কাজ করব না। কেন, কি হয়েছে? বলছে কুয়োতে তোমাদের কি আছে গো, এরকম করে বলছে, কুয়োতে তোমাদের কি আছে গো? কুয়োতে কি আছে, কুয়োতে তো কিছু নেই। বলছে না আমি দেখলাম এইমাত্র কুয়োতে কিছু আছে। যে তুমি কি দেখেছো? উনি বলছেন দুটো পাশাপাশি কুয়ো, তো একটা কুয়ো থেকে নাকি কি একটা জিনিস লাফ দিয়ে আরেকটা কুয়োয় পড়েছে। প্রথমে আমাদের যখন বলেছিল সৌরভ ঘটনাটা, আমরা সেই ওই ইয়ার্কি মেরেছে তোদের কুয়োতে মাছ আছে, হ্যাঁ ডলফিন আছে, আমরা বলেছিলাম ইয়ার্কি করে, বলে না ও মানুষের মতো একটা ফিগার দেখেছিল, অ্যাজ ইফ একটা কুয়ো থেকে আরেকটা কুয়োতে জাম্প করছে, একদম একটা মানুষ, তার নাকি বড় বড় চুল। আচ্ছা, একটা কুয়ো থেকে আরেক কুয়োয় লাফ দিয়েছে। উনি বাসন মাজতে মাজতে ওই জিনিসটা দেখেছে, মানে প্রমিনেন্টলি দেখেছে, একদম প্রমিনেন্টলি, কোনো সিলুয়েট না, ছায়ামূর্তি না, একদম পুরো প্রপার একটা বডি দেখেছিলেন, যার বড় বড় চুল, কিন্তু তার গায়ের রং ছিল কুচকুচে কালো। মানুষের ওরকম গায়ের রং কালো দেখা যায় না, ওরকম মানে উনি বলছিলেন যে জল লেগে থাকলে যেরকম চকচক করে ওই রকম একটা চকচকে গায়ের, খুব রোগা একটা কিছু, এবং ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু বড় বড় চুল দেখে মনে হচ্ছে যেন একটা মেয়ে, এবং চুলগুলো যেহেতু ভিজে, ওরকম সেই ভিজে চুল থাকলে, বড় চুল ভিজে চুল থাকলে এরকম সেই সামনের দিকে ঝুলে থাকে না পেঁচিয়ে পেঁচিয়ে, ওই জিনিসটা সেম নাকি ছিল। ওই জিনিসটা একটা কুয়ো থেকে লাফ দিয়ে আরেকটা কুয়োতে ঝাঁপ দিয়েছে। এটা উনি মানে ওই যে ভদ্রমহিলা তিনি দেখেছিলেন। তারপর থেকে উনি আর কাজে আসেননি, উনি এতটাই ভয় পেয়ে গেছেন যে উনি কাজে আসেন। আচ্ছা, এইটা গেল এই যে ভদ্রমহিলা তিনি দেখলেন।
এবার এই যে একটা এন্টিটি ওখানে বাস করে, ওটা প্রথম ওরা বুঝতে পারলো। এমনিতে তো ওরা আওয়াজ পেত, কেউ একটা দেখে ভয় পেয়েছে সেটা ওরা দেখেছে, কিন্তু নিজেরা কিছু কোনোদিন চাক্ষুষ করেনি। এই যে কাজের মহিলার সিনটা হলো সেটা ঠাকমার পরে, না মাসি দিদা তারপরে? হ্যাঁ। আর তার আগে মাসি দিদার আগে তোরা ওর বাড়িতে বার্থডেতে গেছিস? একদম, আমি তোকে পরপর ঘটনাটা বলছি ক্রোনোলজি ভাই। একদম। ওনার সাথে এই ঘটনাটা ঘটলো, তিনি আর কাজে এলেন না, তাকে জোরও করা যায় না এরকম একটা ঘটনার পর। তিনি একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরকম একটা সিন দেখার পর কেউই খুব একটা সুস্থ মস্তিষ্কে থাকতে পারে না, সম্ভব নয়। তিনিও ছিলেন না, তিনি কাজ বন্ধ করে দিলেন। ঠিক আছে, এরপর যেটা হলো সেটা হচ্ছে কাকিমার সাথে। কাকিমা কাজে যাওয়ার আগে স্নান করছিলেন। স্নান করার সময় এবার সেদিন নাকি খুব মানে ঝড় বৃষ্টি হচ্ছিল আর কি। ঠিক আছে, কারেন্ট ছিল না, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একদম বড় মেঘে কালো করে এসছে, যে সেই কারণে বাথরুমের ভেতরে লাইট জ্বলছে না, অবভিয়াসলি কারেন্ট নেই। আর যেহেতু বাইরেও মেঘ করে রয়েছে, বৃষ্টি পড়ছে, সেই কারণে বাইরেও সূর্যের আলো খুব একটা ছিল না। আর ওদের বাথরুমটা, যেহেতু আমিও গেছি, বাথরুমটা না খুব স্যাঁতস্যাঁতে টাইপের, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। আর ও বলেছিল বাথরুমে কখনোই মেঝে শুকোয় না। এটা আমি পরে জেনেছি যে বাস্তুর দিক দিয়ে বাথরুমের ফ্লোর যদি কখনো না শুকোয় সেটা খুব নেগেটিভ একটা সিম্পটম, সেটা খুব খারাপ সিম্পটম। আর ঘরের মধ্যে তো ড্যাম পড়ে আছে, এটাও আছে বা খুব বেশি ঝুল হয়। একদম, ওদের বাড়িতে ঝুল। ওর কাকিমা খুব পরিষ্কার ছিল এবং কাকিমা সৌরভকে মেরে মেরে পরিষ্কার রাখাতো আর কি। তো ঘর আমি খুব একটা নোংরা দেখিনি, তবে বাথরুমটাতে ঢুকলেই মনে হতো কি পুরো বাড়ি থেকে যেন বাথরুমটা একটা আলাদা ডিমেনশন, এরকম মনে হতো। আর বাথরুমে লাইট ছিল, কিন্তু লাইটটাও না ঠিক অন্ধকারটাকে যেন কাটাতে পারতো না, মানে পুরোপুরি যেন কখনোই আলোকিত হচ্ছে এরকম মনে হতো। তো যাই হোক, তারপরে যে ঘটনাটা যেটা বলছিলাম, কাকিমা স্নান করছেন এবং বাথরুমের ভেতরের যে পরিবেশটা খুবই আলো আধারি পরিবেশ। কারণ বললাম, এক কারেন্ট ছিল না, দ্বিতীয় হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ ছিল, একদম কালো করেছিল, সেই কারণে ভেতরটা খুবই অন্ধকার অন্ধকার। তো স্নান করার সময় ওনার মনে হলো, মানে উনি যখন মানে যেই পজিশনে উনি ছিলেন আমাদের বলেছিলেন যে কুয়োটা হচ্ছে ওনার পেছন দিকে। ঠিক আছে, কুয়ো দুটো ওনার পেছন দিকে, উনি সেইভাবে দাঁড়িয়ে উনি স্নান করছেন। ওনার হঠাৎ মনে হলো ওনার পেছনে কেউ রয়েছে। প্রথম তো কাকিমা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে যাকে বলে, ওনার গাটা না ভার হয়ে গেছে একদম। ওনার মানে বুঝতে পারছেন এমন কিছুর একটা উপস্থিতি রয়েছে যেটা এখানে থাকা উচিত নয়, এবং সেই জিনিসটি তাকে দেখছে। তো তিনি ভয়ে ভয়ে আস্তে আস্তে একটু একটু করে পিছনে ঘুরলেন এবং তিনি দেখতে পেলেন কুয়োর মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে এসে, মানে তার এতটা দেখা যাচ্ছে নাক অবধি, কুয়ো থেকে বেরিয়ে ওনার দিকে তাকিয়ে রয়েছে। কি বলছিস? এবং তার মুখটা পুরো কালো কুচকুচে, চোখ দুটো দেখা যাচ্ছে কিন্তু চোখ দুটো পুরোটা সাদা ফ্যাটফ্যাটে। ঠিক আছে, মানে চোখে কালো অংশই নেই না, পুরো সাদা, এবং সেই সাদাটা হচ্ছে মানে খুব একটা চকচকে সাদা নয়, কিন্তু সেই ধোঁয়াটে সাদা টাইপের। ঠিক আছে, তাকিয়ে রয়েছে ওনার দিকে এবং উনি বুঝতে পারছেন যে ওনার ওই যেই জিনিসটা ওনার দিকে তাকিয়ে রয়েছে তার ভেজা চুল, লম্বা চুল দেখা যাচ্ছে দুপাশ দিয়ে রয়েছে, এবং কিছু চুল মুখের সামনের দিকেও রয়েছে। ওই জিনিসটা ওনার দিকে তাকিয়ে রয়েছে এবং উনি দেখে মানে উনি রিয়েলাইজ করলেন যে ওই জিনিসটি অনেকক্ষণ দিকে ধরেই ওনার দিকে তাকিয়ে রয়েছে। এমন নয় যে সবে ওটা উঠলো, মানে উনি যে দেখেছেন ওটা দেখার পর উনি না কয়েক সেকেন্ড কোনো রিয়্যাক্ট করতে পারেননি। স্বাভাবিক, মানে ভয় পেয়ে যে উনি চিৎকার করবেন সেটা উনি করতে পারছেন না, এতটাই ভয় পেয়ে গেছে। কাকিমা খুব কন্ট্রোলড আমি বলবো। কাকিমা আস্তে আস্তে পিছিয়ে এসছেন, গায়ে কোনোভাবে কাপড় জড়িয়ে এসে তিনি দরজাটা খুলে উনি বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পর উনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি, উনি ফেইন্ট হয়ে পড়ে গিয়েছেন। এবং ভাগ্য ভালো উনি বাথরুমের ভেতরে পড়েননি ফেইন্ট হয়ে, নাহলে বাথরুম তো ভেতর থেকে বন্ধ। সৌরভ বুঝতেও পারতো না যে কিছু হয়েছে ওর মা। আর বন্ধ বাথরুমের মধ্যে ওই জিনিসটার সাথে ওর মা একা একা, এবং তিনি যে পিছিয়ে আসছেন কাকিমা, মানে ওর সাথে ওই জিনিসটার সাথে পুরোপুরি আই কন্ট্যাক্ট রেখে উনি আস্তে 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 পিছন দিকে আসছেন। কোনোভাবে গায়ে কাপড় জড়িয়ে উনি দরজাটা শিকলটা খুলে চট করে বেরিয়ে এসে উনি আর চিৎকার করতে চেয়েও পারেননি, উনি ফেইন্ট হয়ে পড়ে গেছেন।
তো উনি পড়ে যাওয়ার পর আওয়াজ হয়েছে, সৌরভ তখন বেরিয়ে এসছে, যে দেখতে কি, তখন দেখছে ওর মা বাথরুমের বাইরে পড়ে রয়েছে। তারপরে তো ডাক্তার ডাকা হয়েছে, কাকিমাকে সুস্থ করা হয়েছে। কাকিমার মোটামুটি 1-1.5 দিন লেগেছিল পুরোপুরি সুস্থ হয়ে কথা বলার মতন কন্ডিশনে আসতে। উনি সুস্থ হওয়ার পর এই ব্যাপারটা শেয়ার করেন যে আমি এই জিনিসটা দেখেছি। ঠিক আছে, এটা গেল একরকম। এবার তখন সৌরভ এবং ওর যে মানে ফ্যামিলির যে আরও বাকি যারা রয়েছে তাদের সাথেও শেয়ার করেছে, জ্ঞাতি গোষ্ঠী, তাদের সাথে শেয়ার করেছে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, এবং তারা অবভিয়াস যেটা সলিউশন দেয় যে ওই বাড়িটা ছেড়ে দাও। নতুন কিনেছে এবং অবভিয়াসলি ওদের ফিনান্সিয়াল কন্ডিশন বিশাল কিছু ভালো নয় যে একটা বাড়ি ছেড়ে দিয়ে আরেকটা বাড়ি কিনে নেবে, কারণ ওদের ফ্যামিলিতে এই সম্পত্তি নিয়ে প্রচুর প্রবলেমস ছিল। কোনো মতে ওর মা কিছুটা ভাগ পেয়েই এই বাড়িটা কিনেছিলেন, খুব কষ্ট করেই কিনেছিলেন। তো চট করে বাড়ি ছেড়ে নতুন বাড়ি খোঁজাটা ইটস নট পসিবল। তো সৌরভ ভয় পেয়ে গেছে ওর মায়ের এই ব্যাপারটা হওয়ার পর, কিন্তু সৌরভ কিন্তু তখনও নিজে কিছু দেখেনি। আওয়াজ পেত যে ওই মানে কুয়োর মধ্যে ছলাৎ করে শব্দ হচ্ছে, এগুলো উইটনেস করেছিল, ওর মধ্যে চেঞ্জেস হচ্ছিলো, কিন্তু ও তো সেটা রিয়েলাইজ করছে না যে ওর ভাবে চেঞ্জ হচ্ছে, ও ভুলভাল বকছে, যেটা বলছিলাম আমি যে নেগেটিভ কথাবার্তা বলতো হঠাৎ করে, সেটা ও কিন্তু জানে না, ওর অজান্তেই ও বলতো জিনিসটা। এবার ওর সাথে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে, যে জিনিসটা এবার বাথরুমে যেটা ও নোটিস করতো সেটা হচ্ছে ওর মাও নোটিস করেছিল, কিন্তু অতটা পাত্তা দেয়নি। ও ব্যাপারটাতে মানে করেছিল আর কি, ফোকাস করেছিল। সেটা হচ্ছে ওর মানে ওই বাথরুমের যে দেওয়ালটা খুব ড্যাম্প পড়া দেওয়াল ছিল, এবং দেখবি ড্যাম্প পড়া যদি থাকে হয় সেটা বাড়বে এবং অনেক দিন পর ওই শেপটা চেঞ্জ হয়। ড্যাম্পটা অনেক সময় বাড়ে বা নতুন জায়গায় আবার ড্যাম্প পড়ে, তো ওই শেপটা আস্তে আস্তে মানে খুব ধীরে ব্যাপারটা চেঞ্জ হয়। কিন্তু ও দেখতো যে ওই যে ড্যাম্প পড়ে যে একটা আকার নিচ্ছে ওটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং অদ্ভুতভাবে, মানে ওই যে ড্যাম্পগুলো ম্যাক্সিমাম কীরকম হয়, গোল গোল টাইপের হয়, একটা সেই অনেক সময় দেখবি ম্যাপের মতন হয়ে যায়, হ্যাঁ ওরকম নয়। কিন্তু কেউ যদি হঠাৎ করে দেওয়ালটার দিকে তাকায় তার মনে হবে একটা অবদ্ধ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। আচ্ছা, মনে হবে যেন এমন কিছু অক্ষর পরপর লেখা রয়েছে যে অক্ষরগুলো আমাদের পরিচিত নয়। ঠিক আছে, আর এই জিনিসটা না প্রতিদিন চেঞ্জ হতো, মানে একটা জায়গায় ড্যাম্প পড়ে রয়েছে, পরের দিন সেখানে ড্যাম্প নেই, এটা হতে পারে না। হয় ড্যাম্পটা বাড়বে, আরও নতুন জায়গায় ছড়াবে, এবং মানে আগের যেখানে ড্যাম্প ছিল হয় সেটা ছড়াবে, নাহলে ওই শেপটা চেঞ্জ হতে পারে, বাট এটা কিন্তু সেটা ছিল না। প্রতিদিন মনে হতো কেউ একটা কিছু ড্যাম্পের মাধ্যমে কিছু একটা লিখে দিয়েছে, আবার পরের দিন অন্য কিছু একটা লেখা হয়ে রয়েছে, এটাও প্রতিদিন লক্ষ্য করতো। ঠিক আছে, তো এটা হলো ওর ব্যাপারে ও যেটা নোটিস করার পর এবার ওর সাথে যেটা হলো সেটা হচ্ছে ও পটি করতে বসেছে। ঠিক আছে, ওখানে ও যাই হোক তখন ও প্রথম স্মোকিং করছে। ঠিক আছে, এবার বাথরুমে গিয়ে লুকিয়ে খাওয়াটা ওর একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তো সেটাই করছিল, পটি করতে বসে হি ওয়াজ স্মোকিং। ঠিক আছে, ওর মতো রয়েছে। এবার কম্বিনেশন অসাধারণ, এইটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। যাই হোক, তো সেটাও করছে। তখন ও দেখতে মানে ওর রাত্রিবেলা ছিল আই গেস, কারণ লাইট জ্বলার কথাও বলছিল, লাইট জ্বলছিল, তো লাইটটা আস্তে আস্তে ফ্লিকার করছে, একটা সময় ডিম হয়ে যাচ্ছে, মানে আলোটার যে তীব্রতা সেটা কমে আসছে, আবার খানিকক্ষণ পর ভোল্টের আপ ডাউন, ও সেটাই ভেবেছে যে এরকম কিছু একটা হচ্ছে। তারপরে ফ্লিকার করছে খুব দ্রুত, মানে জ্বলছে নিভছে এই ব্যাপারটা হচ্ছে। এটা হওয়ার পর ভাবছে এটা হচ্ছে কেন, ভয়টাই কিছু পাইনি, ভাবছে এটা তো ইলেকট্রিসিটির ব্যাপার হতেই পারে, আর আগরপাড়া খুব সুন্দর জায়গা, তো কারেন্টের ব্যাপার খুব, হ্যাঁ, তো কারেন্টের ব্যাপারটা যে খুব একটা স্টেবল তা নয়, তো ওরকম ছিল। হঠাৎ করে ও দেখতে পাচ্ছে ওই সেম জিনিসটা যেটাকে ও এতদিন শুনে এসছে, ওর মা দেখেছে, ওই যে কাজের মাসি যিনি মানে বাসন টাসন মাজতেন তিনি দেখেছেন, এবং সম্ভবত ওর ওই যে মাসি দিদা তিনিও দেখেছিলেন। ডেফিনেটলি, নইলে ওরকম ভয় কেউ পায় না। ও ঠিক চোখের সামনে দেখতে পাচ্ছে, মানে ও যেখানে বসে রয়েছে কাজ করার জন্য, সেখান থেকে
কুয়োর দূরত্ব কিন্তু মোটামুটি 1.5 হাতের মধ্যে। হুম সুতরাং ওই যেই জিনিসটা ও দেখতে পাচ্ছে ওর থেকে ওর দূরত্ব হচ্ছে 1.5 হাত। মানে কতটা কাছে তুই বুঝতে পারছিস। ও দেখতে পাচ্ছে একটা ফিগার টিকটিকির মতন করে উঠলো কুয়োর ভেতর থেকে, ঠিক আছে। ও রিয়াক্ট করতে পারেনি ঠিক ওর মারই মতন। ও যে চিৎকার করে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ও দেখে এতটাই হতভম্ব হয়ে গেছে, ও জাস্ট দেখছে যে কি হচ্ছে, এটা কি দেখছি আমি। পুরো কালো কুচকুচে একটা ফিগার ও দেখেছিল, খুব রোগা একটা কেউ, এবং তার ফিগারটা দেখে বোঝা যাচ্ছে না সে মেয়ে কি ছেলে, কিন্তু তার বড় বড় চুল আছে, ভেজা চুল থাকলে যেরকম হয় তোকে বললাম সেই রকম কিছু একটা, মানে কুয়োর ভেতরের দেওয়াল থেকে টিকটিকির মতো উঠলো, মানে খুব স্লিক তার ফিগারটা বা স্কিনটা, লাফ দিয়ে ওই আরেকটা পাশের যে ওটাতে লাফ দিল। ওটাও দেখে অনেকক্ষণ বসেছিল, ও নড়াচড়ার ক্ষমতা ছিল না, ওরকমভাবে বসেছিল। ও দেখে এরকম মানে কি করবে বুঝতে পারছে না, ও কি চিৎকার করবে, উঠে পালাবে, কি করবে বোঝেনি। অনেকক্ষণ পর ও যখন দেখছে যে ওরকম আওয়াজটা, যে ছলাৎ ছলাৎ শব্দটা, সেটা আর হচ্ছে না, তখন ও আস্তে আস্তে উঠেছে। ও নিজেকে ওয়াশও করেনি, বোঝাতে পারছি আশা করি, ডিটেলে যাচ্ছি না। ওর ওরকম দেখার পর মানসিকতাও ছিল না নিজেকে যে ওয়াশ করবে। ওইভাবে ও বেরিয়েছে। হি ওয়াজ ওয়ারিং নাথিং। একটা অত বড় ছেলে, বয়স্ক ছেলে, হি ওয়াজ ওয়ারিং নাথিং। এবং বাড়িতে তো আর কেউ ছিল না তখন, সম্ভবত ওর মা ছিলেন। ও বেরিয়ে এসে ঘরে এসে তারপর ও জামা পরেছে, জামা পরে তারপরে মাকে ডাকছে। মানে কতটা প্রসেস করেছে ও মাথায়, আমরা সেটা নিয়ে ওর সাথে মানে করেছিলাম আর কি। আমরা তো লেগ পুল করতে খুব মানে ভালো পারি। মানে আমার মধ্যে ভয়ের একটা রেশ এসেছে, তার সাথে আমি জিনিসটা ভাবছি লজ্জাটা আগে কাজ করেছে, ঠিক বুঝতে পারছি। মানে ভয় তো পেয়েছে, কিন্তু তারপর ওর মাথায় কাজ করেছে না এইভাবে বেরোনো যাবে না, বা মায়ের কাছে যাওয়া যাবে না, আগে ঢাকতে হবে নিজেকে। আমি তো এটাকে সাপোর্ট করি ভাই, এভাবে যাওয়াটা ঠিক সমীচীন নয়। যাই হোক, ও জামা পরে তারপর মাকে ডেকেছে, বলছে দেখো মা আমি এই জিনিসটা দেখেছি। তখন ওর মা বলছে যে এই বাড়িতে তো আর থাকা যাবে না, তুইও যখন দেখে নিয়েছিস এরকম বিশ্রীভাবে ভয় পেয়েছিস, এই জিনিসটাতে আর থাকা যাবে না। এবার ওর মা আস্তে আস্তে এদিক ওদিক খোঁজ নেওয়া শুরু করলো যে এখানে কি আছে। প্রথমে আগে জানতে হবে, একটা কৌতূহল তো মানুষের কাজ করে, যেখানে কি আছে। আচ্ছা, এই যে বাড়িটা ওরা কিনেছিল, এটা কিন্তু মানে খুব পুরনো একটা বাড়ি, নতুন তৈরি বাড়ি নয়, খুব পুরনো বাড়ি, এবং অনেক হাত ঘুরে ওদের কাছে এসেছিলো, ঠিক আছে। যখন ওর মা খোঁজ খবর নিচ্ছে এদিক ওদিক, তখন কয়েকটা জিনিস ওরা জানতে পারলো। সেটা হচ্ছে বাড়ির যে আগে বাসিন্দা ছিলেন, যারা বাস করতেন, তারাও আগে কারোর থেকে কিনেছিলেন। সেই বাড়িতে একটি প্রেগনেন্ট মহিলা ছিলেন, যিনি কিনা ওই যে কুয়োতে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, এবং তার আত্মহত্যা করার কোনো কারণ ছিল না, ঠিক আছে। এমন নয় যে তার মৃত্যুর পরে এটা ঘটছে, তাদের বসবাসের আগে থেকেই এই ব্যাপারটা কিছু একটা ছিল, এবং তারা বিভিন্ন সময়, সেই পরিবারের যারা সদস্য ছিলেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয় পেয়েছিলেন। সম্ভবত ওই একই জিনিসটাকে ওরা দেখেছিলেন, দেখে ওরা ভয় পেয়েছিলেন, এবং কোনোভাবে সেই জিনিসটি যেটা ওইখানে বাস করে ওই কুয়োতে, সেই প্রেগনেন্ট মহিলাকে কোনোভাবে ম্যানিপুলেট করেছে। এবং তিনি একদিন, মানে তার যে হাজব্যান্ড ছিলেন, তিনি অফিস থেকে এসে তার ওয়াইফকে খুঁজছে, কোথাও পাচ্ছে না, বাথরুমে গিয়ে দেখছেন তিনি কুয়োর ভেতরে পড়ে রয়েছে, এবং অনেকক্ষণ আগেই তিনি ঝাঁপ দিয়েছেন এবং তার মৃত্যু ঘটেছে। এটা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। অবভিয়াসলি একজন গর্ভবতী মহিলা হঠাৎ করে এরকমভাবে মারা গিয়েছেন, তদন্ত হয়েছিল, পুলিশের কেস টেস্ট সব হয়েছিল। তো সেইটা ওরা খোঁজ নিয়েছে যে এটা শুধুমাত্র আমাদের সাথে ঘটছে না, এর আগে যারা ছিলেন তাদের সাথেও ঘটেছে, এবং তার আগেও যারা ছিলেন তাদের সাথেও অনেক কিছু ঘটেছে। কারণ এক বাড়িতে যদি এরকম ভয়ঙ্কর কিছু ঘটে, আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের কাছেও খবর যায়, তারাও জানতে পারে, এবং তাদের থেকেই খবরগুলো মানে সৌরভের মা জোগাড় করেছিলেন। এরপরে যেটা হলো সেটা খুবই মর্মান্তিক একটা ঘটনা।
সেই যে হাউস হেল্পের কথা আমি বললাম, যে ওদের রান্নাবান্না করে দিতেন, যে পালিয়ে গেছিল, না না তিনি তো চলেই গেলেন, উনি ঘর মোছা বাসন মাজা এসব করতেন। আরেকজন যিনি ছিলেন তিনি রান্নাবান্না করতেন, যেহেতু ওর সৌরভের মা যেহেতু চাকরি বাকরি করতো, রান্নাবান্নার কাজ উনি করতেন। তো তিনি একদিন রান্না করছিলেন, একটা সময় মানে একটা তো টাইম পিরিয়ড থাকে যে তার রান্না করতে 1 ঘন্টা লাগে কি 1.5 ঘন্টা লাগে, এরকম সময় পেরিয়ে গেছে, ওদিক থেকে কোনো সাড়া আসছে না, মানে ওই রান্নাঘরের দিক থেকে বা ওই ভদ্রমহিলার দিক থেকে। কারণ রান্না হয়ে গেলে তিনি বলেন যে দিদি আমার হয়ে গেছে, আমি এখন তাহলে চলে যাচ্ছি, বা এরকম কিছু, বা খাবার হয়ে গেছে রান্না করা, তোমরা খেয়ে নাও। বেশিরভাগ সৌরভকে ডাকতো, যেহেতু ও খেয়ে দিয়ে স্কুলে যেত, তো ওকে ডেকে দিত যে তোমার খাবার দেওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। ওদিক থেকে কোনো সাড়াই আসছে না, একদম সাইলেন্ট হয়ে রয়েছে সব কিছু। সৌরভের একটু ডাউট হয়, ওর মাকে বলে যে মা উনি তো খাবার দিল না, এখন আমি তো স্কুলে বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। ওর মা গেল, কী গো তোমার এখনও খাবার হয়নি, দেরি হয়ে যাচ্ছে তো, আমিও তো বেরোবো, ও বেরোবে। উনি গেলেন প্রথমে রান্নাঘরে, অবভিয়াসলি রান্নাঘরে ওনাকে দেখতে পেলেন না, কোথায় গেল, তাহলে নিশ্চয়ই বাথরুমে গেছে। বাথরুমে উনি ঢোকার পর যে জিনিসটা উনি দেখতে পেলেন, সেটা আমি নিজে যখন কল্পনা করেছিলাম, কারণ আমি তো দেখিনি ডিরেক্টলি, আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কেন? তিনি মানে সৌরভের মা দেখছে যে ওদের যেই আঁশবড়িটা থাকতো, যেখানে মাছ টাছ কাটা হতো, সেই আঁশবড়িটা নিয়ে কেন ভগবান জানে উনি বাথরুমে গিয়েছেন, যেখানে কুয়োটা রয়েছে। আচ্ছা, নর্মালি কিন্তু মাছ মাংস যাই কাটা হোক না কেন রান্নাঘরেই কাটা হতো, বাথরুমে কেন স্যার? সেটাই, এবার এটার তো কোনো উত্তর নেই, কেন উত্তর নেই। উনি দেখছেন সেই আঁশবড়িটা ওখানে রয়েছে, মানে আঁশবটিতে বসে যখন মাছ কুটতে হয় যেভাবে মানুষ বসে, উনি সেভাবেই বসে রয়েছেন উবু হয়ে, কিন্তু ওনার যে কপাল যেটা, ওটা আঁশবটির যে ওই লম্বা যে জায়গাটা, চোখা যে জায়গাটা, ওটার মধ্যে গেঁথে উনি মরে পড়ে। সৌরভের মা পিছন থেকে দেখছে, উনি দেখছেন যে ইয়েতে বসে, মানে বাথরুমে বসে উনি উবু হয়ে এরকম মাথা নিচু করে রয়েছেন, তখনও উনি সামনে যাননি। উনি প্রথমে জিজ্ঞেস করছেন, কী গো মাসি তুমি এখানে কি করছো, এখানে কেন মাছ কাটছো, বাথরুমে কেন মাছ কাটছো। ওর মা ঘুরে গেছে দেখার জন্য বা ডাকার জন্য, তখন উনি দেখতে পাচ্ছেন ওই যে আঁশবটিতে তিনি মাথা রকম গেঁথে স্থির হয়ে পড়ে রয়েছেন, এবং টপটপ করে রক্ত পড়ে নিচেটা একদম লাল হয়ে গেল। মানে এটার পরও প্রচুর পুলিশ কেস হয়েছে এবং সেটার কোনো উত্তর পাওয়া যায়নি। অবভিয়াসলি ওদেরও প্রচুর মানে হ্যাসেল গেছে আর কি, কীভাবে এটা হলো, একজন হাউস হেল্প বাড়িতে কাজ করতে সেভাবে মর্মান্তিকভাবে মারা গেলেন, তো এটার কোনো উত্তর পাওয়া যায়নি। কেন উনি সেদিন আঁশবটি নিয়ে গিয়েছিলেন বাথরুমে, কেন উনি এভাবে মারা গিয়েছিলেন, সেটাও কোনো উত্তর নেই। তো ওর বাড়িতে এটা হলো প্রথম মৃত্যু, এরপরে আরেকটিও মৃত্যু ঘটেছিল। কিভাবে সেটা বলছি। আমি আগেই বললাম ওদের যে বাথরুমটা ছিল, বাথরুমটা খুব স্যাঁতস্যাঁতে থাকতো, শ্যাওলা পড়ে যেত, শোকাতো না। এবং অবভিয়াসলি যেহেতু শ্যাওলা পড়ে যেত, নোংরা হয়ে যেত, তো ওরা না নিজেরা পরিষ্কার করতে পারতো না, মানে যতই পরিষ্কার করুক না কেন কোনো না কোনোভাবে নোংরা থেকেই যেত। তো ওরা ঠিক করেছিল যে একজন জমাদার ডেকে এনে পরিষ্কার করানো যায়, কারণ ওরা এই কাজগুলো করাতে এক্সপার্ট হয়, কারণ ওটাই তাদের কাজ। ওরা জানে কীভাবে পরিষ্কার করলে বাথরুম ভালো করে ঠিকঠাক ইউজফুল হবে, ইউজ করার মতন হবে, সেটা জানে ওরা। তো একটি বাচ্চা ছেলে এসেছিল, ছেলেটির বয়স খুব বেশি নয়, 18-র মধ্যেই হবে, ঠিক আছে। সে এসেছে, কাজ করছে, সে দিনের বেলা, এমন নয় যে রাত্রিবেলা, দিনের বেলা সে কাজ করছে। সৌরভের মা সম্ভবত ঘরেই ছিল, সৌরভও ঘরে ছিল। সেই সময় খুব জোরে একটা ধূপ বা ধপ করে একটা আওয়াজ হয়। এবার ওর মা ভেবেছে কি, যেহেতু খুব পিছল, নিশ্চয়ই ছেলেটা আছাড় টাছাড় খেয়েছে, পড়ে গেছে। কী রে বাবু কী হলো তোর? তিনি ছুটে গেছেন, তিনি গিয়ে দেখছেন ওই যে কুয়োটা, ওর যে রেলিংটা হয়, ওটার মধ্যে মাথা লেগে ছেলেটা পড়ে রয়েছে, ঠিক আছে। উনি ভেবেছেন পিছলে পড়ে গেছে, মাথায় লেগেছে।
উনি ধরতে গেছেন ছেলেটি, কিন্তু তখনও কিছু হয়নি। ছেলেটি কি করছে, মাথাটা ঠুকছে ওর মায়ের সামনে, ওর মায়ের সামনে মাথা ঠুকছে। উনি তো প্রথমে দেখছেন যে মাথাটা ঠুকে রয়েছে, উনি ছেলেটিকে ধরতে গেছে, ভেবেছে যে পা পিছলে পড়ে টড়ে গেছে, উনি ধরতে গেছেন, তখন ছেলেটা মাথাটা উঠিয়ে নিজেই ঠুকছে। মানে এমন নয় যে কেউ ওকে ফেলে দিয়েছে বা কেউ ফোর্স করছে, ও নিজে মাথা ঠুকছে ওভাবে, মাথা ঠুকে রক্ত বেরিয়ে সে ওরকমভাবে মাথা ঠুকে, মানে মনে হচ্ছে যে ও নিজের মধ্যে নেই ছেলেটি, ওইভাবে ও মাথা ঠুকে যাচ্ছে। ওর মা কোনোভাবে ওকে ধরেছে, সৌরভকে ডেকেছে, সৌরভ এসেছে, ওকে যখন তুলেছে, ছেলেটি লাস্ট একটা কথা বলেছিল, যে রয়েছে ও আমাকে মেরে দিল। শুধু একটা কথা বলেছে, যে রয়েছে সে আমাকে মেরে দিল বলে, মানে কুয়োর ভেতরের জিনিসটাকে বলছে হয়তো, সম্ভবত তাই, এছাড়া আর কাকে বলবে, শুধু বলেছে যে রয়েছে সে আমাকে মেরে দিল। তারপরেই ছেলেটা জ্ঞান হারায় এবং সম্ভবত তখনই সে আর কি মানে মোটামুটি পুরোপুরি সংজ্ঞাটা হারিয়ে গেছিল, ছেলেটিও বাঁচে। পরপর দুটো মৃত্যু হলো। মৃত্যু হওয়ার এটা কতদিনের অন্তরে? এটা মোটামুটি তো 3 মাসের মধ্যে এত কটা ঘটনা ঘটে গেছে। 3 মাসের মাঝখানেই প্রথম মাসিদিদা ভয় পেল, ওই যিনি বাসন মাজতে আসতেন ভদ্রমহিলা তিনি ভয় পেলেন, ওরা দুজন ভয় পেল, ওর মাও ভয় পেল, সৌরভ নিজে ভয় পেল, ওই যিনি রান্না করতে আসতেন তার মৃত্যু হলো, এবং এই যে ছেলেটি জমাদার ছেলেটি এসেছিল বাথরুম পরিষ্কার করতে, সেও মারা গেল। সে কিন্তু মারা যায়নি ওইখানে, মানে সে তো মাথা ঠুকে ফেন্ট হয়ে গেছিল, তাকে হসপিটালে পাঠানোর পর সে মারা যায় আর কি। সে আর কোনো কথা বলতে পারেনি, লাস্ট ওই কথাটাই বলেছিল, যে ছিল সে আমায় মেরে দিল। তো এরপরে সৌরভের মধ্যে যে চেঞ্জেসগুলো বাড়তে শুরু করলো, ওই যে নেগেটিভ কথাবার্তা বলতো, ওটা তো বাড়লই। দ্বিতীয় যেটা হলো, ও পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিল। ও কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, আর ক্লাস 12 এইচএস সামনে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছে, যথেষ্ট সিরিয়াস, পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিল। ও কি করতো জানিস তো, বই খুলতো, পড়তো মানে পড়তোও না, বইয়ের দিকে তাকিয়ে খানিকক্ষণ বসে থাকতো, তারপর হঠাৎ করে ওর কী হতো ভগবান জানে, বইয়ের পাতা ছিঁড়তো, পাতাটা ছিঁড়ে বই বন্ধ করে সেই টান হয়ে শুয়ে পড়তো। মানে সে একটা অদ্ভুত বিহেভ করতো। ওর মা তো খুব টেন্সড হয়ে গেছিলো, অবভিয়াসলি কারো ছেলে যদি এরকম হাবভাব করে যে কেউ টেন্সড হয়ে যাবে। তো সৌরভ এই ধরনের কথাবার্তা বলতো। ও ম্যাক্সিমাম টাইম কি করতো এরপর জানিস তো, ও তো ভয় পেয়েছিল বাথরুমে, তো যেখানে আমরা একটা জিনিস দেখে ভয় পাবো সেখানে তো আমরা কম যাব ডেফিনেটলি। ও ঘন্টার পর ঘন্টা বাথরুমে গিয়ে বসে থাকতো, বাথরুম ভেতর থেকে আটকে ও ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। এমন নয় যে ও স্নান করছে বা কিছু, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। ওর মা দরজা ধাক্কাতো, ডাকতো, সাড়া দিত না, মাঝে মাঝে শুনতে পেতো কারোর সাথে কথা বলছে কনভারসেশন, এবং ওয়ান সাইডেড কনভারসেশন শুনতে পেতো, মানে খালি সৌরভের গলায় শুনতে পেতো যে কারোর সাথে কথা বলছে। ওর মা তারপরে কি করলো, কোনোভাবেই যখন ওর মানে পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না, তখন কারোর সাথে একটা কনসাল্ট করে একজন এমন মানুষকে ডাকলেন যিনি এইসব ব্যাপার নিয়ে ডিল করেন আর কি, এই অতিলৌকিক ব্যাপার স্যাপার, প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে যারা ডিল করেন তাদের মধ্যে একজনকে ডাকলেন। তিনি এলেন, তিনি এসেই প্রথম যেই কথাটা বললেন যে এই বাড়ির বাস্তু খুবই খারাপ। ডেফিনেটলি ঈশানগণে বাথরুম রয়েছে, তারপরে এতগুলো মৃত্যু ঘটেছে, আর দুটো পাশাপাশি কুয়ো। আর তিনিই নাকি বলেছিলেন কুয়ো জিনিসটা নাকি খুব সেন্সিটিভ হয়। কুয়ো যেখানে খনন করা হয় সেখানে সেই জায়গাটাকে আগে খুব ভালো করে টেস্ট করে নিতে হয় যে এইখানে কুয়ো খুঁড়লে সব ঠিকঠাক হবে কিনা। কারণ এটা আমি পরেও অনেক জায়গায় শুনেছি যে কুয়ো যখন খনন করা হয়, যেহেতু ওটা মাটির অনেকটা ডিপে ওটাকে তৈরি করা হয়, তো মাটির নিচে অসুরের স্থান বলা হয়। আসুরিক বা ডেমনিক এন্টিটিজ আমরা বলি না পাতালে থাকে, তো পাতালে বা মাটির নিচে ওই জিনিসগুলো বাস করে। তো কুয়ো খনন করার জন্য আগে যেইখানে খনন করা হবে সেইখানে পুজো করতে হয় এবং টেস্ট করিয়ে নিতে হয়, মানে বাস্তুবিদ বা যারা এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে চর্চা করেন, যারা এইসব ব্যাপার স্যাপার নিয়ে চর্চা করে থাকেন তাদের থেকে জেনে নিতে হয় যে এখানে কুয়ো করা যাবে কিনা। এবং পাশাপাশি দুটো কুয়ো নাকি আরও একটা বড় বাস্তুদোষ বলে গণ্য করা হয়। তো ওনার ধারণা অনুযায়ী
এই যে কুয়োটা বলবো না, কুয়ো দুটো, এর ভিতরে এমন একটা আসরিক বা ডেমনিক কোনো একটা এন্টিটির বাসা রয়েছে যেটা কিনা এই পৃথিবীর নয়, অন্য জগতের কিছু একটা এন্টিটি, মানে যেটাকে আমরা পিশাচ বলতে পারি, মানে যার কোনো মনুষ্য জন্মই হয়নি। একদম এমন নয় যে কেউ মারা গিয়ে তার অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, বা মানে এরকম তো আমরা প্রায় শুনে থাকি ঘটনা, বা তোর পডকাস্টে বা তোর কল রেকর্ডিংও আমরা প্রচুর এরকম শুনেছি, যারা প্রচুর আশা নিয়ে মারা যান, তাদের অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ান এবং তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। বাট এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে এমন একটা এন্টিটি প্রথম থেকেই ওখানে রয়েছে এই কুয়ো খনন করার পর এবং এই বাস্তুদোষের ফলে, যেটা ওখানে পুরোপুরি মানে ঘাঁটি গেড়ে রয়েছে, এবং তার কারণেই এই যে ভয়ঙ্কর ঘটনাগুলো এগুলো পরপর ঘটে চলেছে। এবং শুধুমাত্র সৌরভদের সাথেই ঘটেনি, এর আগেও যারা ওখানে থাকতো তারাও এইগুলো ফেস করেছে, এবং তার একটা মর্মান্তিক পরিণতি তোকে বললাম, একজন গর্ভবতী মহিলা যার কিছুদিন পরেই হয়তো তিনি সন্তান তার কোলে আসতো, তার সেটাও তিনি হতে পারেননি। কিন্তু দেখ, একটা মহিলা যখন মা হতে যায় তার প্রচুর আশা থাকে, ঠিক আছে, তার এবং তার পরিবারের, এবং মায়ের তো সব থেকে বেশি থাকে যে আমি মা হতে চলেছি, একটা সন্তান আমার আসছে। কিন্তু এরকম একটা সময় যেখানে তার আর কোনো সমস্যা ছিল না, তিনি তার বৈবাহিক জীবন যথেষ্ট সুখী ছিলেন, তিনি এরকম কাণ্ড কেন করবেন? হয়তো ম্যানিপুলেট করেছিল, হয়তো কেন ডেফিনেটলি করেছিল, নাহলে এত বড় টানে এগুলো, একদম এই জিনিসগুলো টানে। এবং যেই ম্যানিপুলেশন ব্যাপারটা, ওই যে ভদ্রমহিলা যিনি রান্না করতেন, তার তো ওখানে আসবটি নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না, তাকেও ম্যানিপুলেট করেছে। তিনি হয়তো নিজেই মাথা ঠুকেছেন, যেভাবে ওই জমাদার ছেলেটি ওই কুয়োর রেলিংয়ে মাথা ঠুকছিল। তো এই জিনিসগুলো পরপর হয়ে যাওয়ার পর ওর মা ঠিক করে যে এখানে কোনোভাবেই থাকা যাবে না, আমাদেরও অসুবিধা হতে পারে। আর হ্যাঁ, যিনি এসছিলেন তিনি এই বাস্তুর কথাটা বলার পর বলছেন যে এই জিনিসের সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব নয়। কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আমি বললাম, কিভাবে এটার সাথে ডিল করা যায় আমি বলতে পারবো না, কারণ এটা এতটাই শক্তিশালী একটা এন্টিটি, আমার পক্ষে সম্ভব নয়, আমার বিদ্যাই কুলোবে না। উনি পুরোপুরি সারেন্ডার করে দেন। তো তারপরে সৌরভরা ওখান থেকে বেরিয়ে আসে। অনেক দিন ওর অন্য একজন আত্মীয়ের বাড়িতে ওরা থাকেন, এবং সেই সময় সৌরভের আর কি চিকিৎসা চলে, একজন মনোবিজ্ঞানীর সঙ্গে কনসাল্ট করে, কারণ প্রথমেই কোনো মানে অকাল্টিস্টের কাছে ওর মা যেতে চায়নি, কারণ যেহেতু ওর মানসিক সমস্যা শুরু হয়েছিল, তো উনি বিবেচনা করে ঠিক করেন যে কোনো মনোবিদের সাথে কনসাল্ট করাটাই বেস্ট হবে। তো সেটা করার পর ও একটু স্টেবল জায়গায় আসার পর ও পরীক্ষা দেয়। যতটা ও ভালো স্টুডেন্ট, যতটা ওর রেজাল্ট ভালো করার আশা ছিল ততটা ও হয়নি, কোনো মতে পাস করেছিল। কিন্তু তারপরে ওই বাড়িটা ওটা ছেড়েই দেয় আর কি। ওই বাড়িটা আছে এখন? না, ওটা এখন ডেমোলিশ হয়ে গেছে, ওখানে ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট ঠিক আছে, সেইটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ ডেমোলিশ করার পর সম্ভবত কেন অবশ্যই দুটোকেও বুঝিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। এবং কি মনে হয় এই যে এন্টিটিগুলো ছিল তারা কে হতে পারে? মানে পিশাচ জনিত হতে পারে সেটা তো বুঝতে পারছি, বাট একটা কুয়ো থেকে আরেকটা কুয়োতে লাফ দিত, কি হতে পারে জিনিসটা? দেখ, আমার পার্সোনালি যেটা মনে হয়, দেখ এখন তো আমি মোটামুটি একটু এইসব ব্যাপার নিয়ে চর্চা করি লেখালেখির সুবাদে, তো এক ধরনের পিশাচ থাকে যারা এই কুয়োতেই বাস করে, ঠিক আছে, এবং বাস্তু দোষ যদি থাকে এবং কুয়ো খনন করার আগে যদি সেই পুজো না করা হয়, এবং কুয়ো খনন করার পরে কিন্তু পুজো দেওয়া হয়, কুয়ো থেকে যখন প্রথম জল তোলা হয় সেই জলটা ইউজ করতে নেই, ওই জলটা ফেলে দিতে হয়, বা এরকম কিছু অনেক নিয়ম রয়েছে। তো সেটা সম্ভবত করা হয়নি, কারণ করা হলে এই সমস্যাটা হয়তো হতো না, হতো নর্থ ইস্টে বাথরুম, ওটা তো একটা বড় ব্যাপার, তারপর পাশাপাশি দুটো কুয়ো। তো যেই এন্টিটিগুলো কুয়োতে বাস করে, আমার মতে সেটা এটাই, ঠিক আছে, কারণ তার চেহারা মানুষের মতো হলেও মানুষের মতন খুব একটা ফিচার নয় তার, ঠিক আছে, মানে পুরোপুরি প্রাণীই মনে হতে থাকে। আর এরা ক্ষতি করতেই আসে খুব, মানে দেখ, তারা হয়তো মানে এমন নয় যে মেরে ফেলবো বলেই তাদের একটা মানে এইম থাকে, তা নয়, এদের উপস্থিতিটাই এতটা নেগেটিভ হয় যে যেখানে এরা থাকে তার আশেপাশে সব নেগেটিভ কাণ্ড কারখানাই ঘটতে থাকে।
সাংঘাতিক ঘটনা ছিল দীপাঞ্জনাটা। মানে আমি বুঝতে পারছি তুই এটা বলতে গিয়ে ভীষণ রকমের নার্ভাস, খুব, মানে অ্যাকচুয়ালি কারণ তুই জায়গাটাতে গেছিস। হ্যাঁ গেছি, এবং ফরচুনেটলি আমি কিছু দেখতে পাইনি। এক্স্যাক্টলি। আর আগরপাড়া নিয়ে তো এক্সপিরিয়েন্সের অন্ত নেই প্রচুর। আমার নিজেরও প্রথম একটা এই ইউটিউব স্টার্ট করা বা এই কল রেকর্ডিং করা বা পডকাস্ট করা আগরপাড়ার এক্সপিরিয়েন্সের জন্যই হয়তো শুরু। তোর লেখা আমি নিজে পড়েছি এবং অনেক ক্ষেত্রেই তোর লেখার মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ঘটনাটা বাস্তব, যে ক্যারেক্টারটা রয়েছে সেটাও বাস্তবে এক্সিস্ট করে। আর সব থেকে আমার যে গল্পটা পড়ে ভয় লেগেছিল যে এটা সত্যি সত্যিই এক্সিস্ট করে, সেটা হচ্ছে ব্যাঙা। তুই বইয়ের প্রচ্ছদে লেখা ছিল যে এটা রিয়েল ঘটনার উপর বেস করে তোর একদম। লেখা। গল্পটা যারা পড়েছে তারা তো জানে, যারা পড়েননি ব্যাঙা তারা ডেফিনেটলি পড়ে দেখবেন, আমি রেকমেন্ড করছি। খুব ভালো লেখা দীপাঞ্জনা, খুব ভালো লিখেছিস তুই। থ্যাংক ইউ। এটার অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল ব্যাঙাটা? দেখ, ব্যাঙাতে যখন ব্যাঙা ক্যারেক্টারটাকে আমি ইন্ট্রোডিউস করেছি বইয়ে, তুই একটুখানি সামারিটা বলে দে যারা শোনেননি বা হ্যাঁ, যারা পড়েননি। ব্যাঙা হচ্ছে এমন একটা চরিত্র যেটা কিনা একটা অ্যাবনর্মাল একটা বাচ্চা ছেলে, যে কিনা ছোটবেলা থেকে তার বাবা মা দ্বারা খুব অবহেলিত ছিল, যেহেতু সে নর্মাল নয় আর 5টা বাচ্চাদের মতন। সে তার বাড়িতে, মানে তার একটা আলাদা ঘর ছিল, সেই ঘরেই সে এক রাত্রে মারা যায় এবং সে অবহেলিতভাবে সারা রাত পড়ে থাকে, কেউ জানতে পারেনি যে সে মারা গিয়েছে। ওকে। তো তারপর থেকে ওই ঘরটার ভিতরে একটা অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে থাকে, এবং এটার সাথে একটা যে মেইন ক্যারেক্টার রয়েছে মানে গল্পটাতে, সেটা হচ্ছে বুবান বলে এক ছেলে। সেই বুবানের সঙ্গে এই ব্যাঙা যে চরিত্রটা, এটার সাথে একটা ক্ল্যাশ হয়, কারণ ওই যে বুবান ছেলেটি সে খুব দুষ্টু ছেলে ছিল। সে ওই ব্যাঙা যে বাচ্চাটা, যে কিনা একটু অ্যাবনর্মাল ছিল, তাকে খুব ভয় পেত, এবং সে মারা যাওয়ার পরও ওই ভয়টাকেও ভুলতে পারেনি। বুবানের বাবা ওকে ভয় দেখাতো, ওই ঘরে কিন্তু ব্যাঙা আছে, খেয়ে নে, নাইলে ব্যাঙা চলে আসবে, যেরকম করে আমরা আর কি বাচ্চাদের ভয় দেখিয়ে, হ্যাঁ কাইন্ড অফ। তো একদিন কি হয়, সেই বুবান খুব দুষ্টুমি করে, ওর দুষ্টুমির কারণে একটি কুকুর মারা যায়। সেই ব্যাপারটার শাস্তি দিতে ওর বাবা ওই ঘরে ওকে বন্দি করে রাখে। বাকিটা লোকজন বই পড়লে তারপরে ওর মধ্যে বিভিন্ন চেঞ্জ আসে, আরো প্রচুর ঘটনা ঘটে, তার সঙ্গে কেন কি হলো সেটা জানতে হলে ব্যাঙা বইটা পড়তে হবে। বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে কি ঘটেছিল যেটার উপর বেস করে তুই ব্যাঙা গল্পটা লিখেছিলি বা বইটা লিখেছিলি? চরিত্র যেটা আমি বললাম এইমাত্র, যে একটি অ্যাবনর্মাল ছেলে যার নাম ব্যাঙা ছিল, মানে ব্যাঙা মানে অ্যাকচুয়াল নামই ব্যাঙা ছিল? নামই ব্যাঙা ছিল। কেন তার নাম ব্যাঙা ছিল? কারণ যেহেতু সে আর 5টা ছেলেদের মতো বাচ্চাদের মতো নয়, তার চেহারাটা ছিল একটু, মুখটা লম্বাটে ছিল, হাত পাগুলো লম্বা লম্বা ছিল, এবং ব্যাঙের সঙ্গে তার একটা সাদৃশ্য ছিল। এবং আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে, কোনো মানুষের মধ্যে যদি কিছু কমতি থাকে বা সে যদি আর 5টা লোকজনের থেকে একটু আলাদা হয়, সেই আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে আমরা তাকে একটা নাম দিয়ে দিই। কেউ যদি বেটে হয় তাকে নাটা ডাকা হয়, কেউ যদি একটু কালো হয় তাকে কালুয়া ডাকা হয়। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা মানুষের মধ্যে চেতনভাবে বা অবচেতনভাবে সবসময় চলে আসছে। দেখ, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও এরকমটা করেছি, সত্যি কথাই বলছি, আমরা সবাই করে থাকি। এবার তখন অতটা সেন্স ছিল না যে এই জিনিসটা ঠিক না, বা পরে বডি শেমিং এর পর্যায়ে পড়ে বোঝা যায় যে এই জিনিসটা একদমই ঠিক ছিল না। যারা একটু ধর মানে গলার শটটা পাতলা বা কিছু, আমি অনেক ক্ষেত্রে আমাদের স্কুলেই দেখেছি তাকে লেডিস বলে ডাকতো। এই জিনিসটা এখন বুঝতে পারি যে কতটা ভুল করেছি খুব, বাট সেটা আমাদের সমাজে এতটাই একটা মানে কি বলবো, মানে অ্যাকসেপ্টেড পর্যায়ে ছিল সেই সময়, তখন ফিল হয়নি, আমরা রিয়েলাইজ করতে পারতাম না রিয়েলাইজ করিনি যে ভুল করছিলাম। এক্স্যাক্টলি। তো এইখানে যে অসুস্থ বাচ্চাটি, সেও এই জিনিসটা থেকে পার পায়নি। তাকেও তার চেহারার জন্য, তার চেহারার সঙ্গে যেহেতু ব্যাঙের একটি সাদৃশ্য রয়েছে, তার নামই হয়ে গিয়েছিল ব্যাঙা। তার কোনো ভালো নামই ছিল না। ওকে। মানে তার বাবা মা তাকে কোনো ভালো নাম দেয়নি, তার নাম ব্যাঙা হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারটা আমি প্রথম শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে, ঠিক আছে? তো আমার মায়ের মামা বাড়ি হচ্ছে যাদবপুরে।
মায়ের মামা বাড়ির ঠিক অপোজিটে যে বাড়িটা, সেই বাড়িতে থাকতো ব্যাঙা। সেই বাড়ির ছাদে যে চিলেখোটার ঘর হয় সেখানে ব্যাঙা থাকতো, এবং তার সঙ্গে তার বাবা মা বা পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে কোনো ইন্টারঅ্যাক্টই করতো না। তারা সেই ঘরে যেতই না। একটা জাস্ট নামকে বাস্তে একটা মহিলা রেখে দিয়েছিলেন, তিনি তার দেখাশুনো করতেন, খাবার খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, যত্নআত্তি করা সব তিনিই করতেন। বাবা মার যত্ন বা ভালোবাসা বল কিচ্ছু কোনোদিন সেই বাচ্চাটি পায়নি, যেহেতু সে আর 5টা বাচ্চার থেকে আলাদা। তার দোষ বলতে খালি এইটুকুই। এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। তো যেটা হয়েছিল, এই যে ব্যাঙা ক্যারেক্টারটা, মানে যেই বাচ্চাটি ছিল, আমি বাচ্চা হিসেবেই বলছি কারণ তার বয়স খুব বেশি ছিল না, তাকে আমার মা ভয় পেত। আমার মা তখন খুব ছোট, ঠিক আছে? তো মাকে এরকমভাবে ভয় দেখানো হতো যে মা খাবার নিয়ে খাবার বিষয় নিয়ে খুব বায়না করতো, খেতে চাইতো, যেরকম অনেক বাচ্চারাই করে থাকে। তো মাকে ভয় দেখানো হতো, খেয়ে নে নইলে ব্যাঙা চলে আসবে, ব্যাঙার কাছে পাঠিয়ে দেবো। তো এই গল্পটা মা আমার কাছে করেছিল। তো তখন ওই ক্যারেক্টারটা আমার না খুব ছোটোবেলা থেকেই মনে হতো ছেলেটার তো কোনো দোষ নেই, সে একটু অন্যরকম, এতে ওর কি দোষ? এই ব্যাঙা কি মানে ইন রিয়েল লাইফ মারা গেছিল? একদম। এবার বলছি ঘটনাটা কি হয়েছিল। সেও তার নিজের ঘরে তাকে খাবার দাবার খাইয়ে, সেই যে পরিচারিকাটি ছিলেন তাকে যিনি দেখাশোনা করতেন, তাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে তিনি তার যে আলাদা ঘর রয়েছে নিচে, তিনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এবং সেই বাচ্চাটি যেহেতু প্রথম থেকেই অসুস্থ ছিল এবং তার শরীরে হয়তো আরও কিছু প্রবলেমস ছিল, কখনো তাকে সেভাবে ডাক্তার দেখানো হয়নি, এবং তাকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাইয়ে। কারণ যেহেতু তার নার্ভের একটা প্রবলেম ছিল, সে সারা রাত চিৎকার করতো। তো সেইটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাইয়ে। এবার কি হয়েছিল তার সাথে কেউ জানে না। এক রাত্রে সে মারা যায় এবং মৃত অবস্থায় সেই বাচ্চাটি সারা রাত পড়ে থাকে। মানে অস্বাভাবিক মৃত্যু ছিল? অস্বাভাবিক তো হবেই হয়তো, কারণ ঘুমের ওষুধ খাওয়ানোর পর সে মারা গিয়েছিল। আর হয়তো স্বাভাবিকও হতে পারতো, কারণ সে অলরেডি অসুস্থ ছিল ছোট থেকেই, তার নার্ভের প্রবলেম ছিল, হতে পারে সে হার্ট অ্যাটাক করেছিল। বাবা মার ভালোবাসাও পায়নি, তার হয়তো সেন্সটাও তো নেই যে এটা আমার বাবা, এটা আমার মা, সে আমাকে ভালোবাসছে, যত্ন নিচ্ছে, সেই সেন্সটাও তার ছিল না। সে এতটাই অসুস্থ ছিল। তো সে মারা যায়। মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে তার সৎকার করা হয়, তাকে নর্মালি শেষকৃত্য তার করা হয়। কিন্তু তারপর থেকেও ওই ঘরটা থেকে না আওয়াজ পাওয়া যেত। ব্যাঙা যে ছেলেটি সে কিন্তু নেই, কিন্তু সে যে ওরকম চিৎকার করতো, সে তো কথা বলতে পারতো না, সে বিভিন্ন রকম আওয়াজ করে কাউকে ডাকতো বা নিজের মানে অল্প সবসময় এরকম একটা আওয়াজ করতো, অস্বাভাবিক আওয়াজ সে করতো, সেই আওয়াজ পাওয়া যেত। ওই যে চিলেকোঠার ঘর থেকে ধূপ দেওয়া আওয়াজ পাওয়া যেত, ঠিক আছে? মানে ঘরটা কিন্তু পুরো খালি, সে মারা যাওয়ার পর তো আর কারোর ওখানে যাওয়ার প্রয়োজনও নেই, সে ওই জিনিসটা হতো। এই যে ভৌতিক ঘটনাটা এটা চলতো, কিন্তু ওই ঘরটা যেহেতু ওরকম আওয়াজ করা হতো বা কেউ যেতে ভয় পেত, এই জিনিসটাকে আটকানোর জন্য কি করেছিল, ওই যে দরজাটা বা জানলাগুলো পেপার দিয়ে পুরোপুরি সেঁটে দিয়ে বাইরে থেকে একটা তোর যে কাঠের বিমগুলো হয় সেগুলো পেরেক দিয়ে মেরে পুরোপুরি আটকে দিয়েছিল। এবং সেই ঘরটা আমি দেখতে পেতাম মায়ের মামাবাড়িতে যখন আমি ঘুরতে যেতাম। মায়ের মামাবাড়ির ছাদ থেকে ওই যে অপোজিট বাড়ির ছাদের যে চিলেকোঠার ঘরটা আমি প্রায়ই দেখতাম। এখন খুব একটা যাওয়া হয় না, যখন যেতাম তখন দেখতাম, এবং ওই ঘরটার দিকে তাকিয়ে না আমার গা শিরশির করতো, ভয় ভয় লাগতো। তো যেখানে সেই বাড়িতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, একদিন ওই বাড়ির যারা রয়েছিলেন, ব্যাঙার মা বাবা আর যারা সব সদস্য, তারা বিয়ে বাড়ি গিয়েছিলেন, কোনো এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বাড়িতে একমাত্র ছিলেন সেই পরিচারিকা যিনি কিনা ব্যাঙার দেখাশোনা করতেন, এবং অনেক বছর ধরে ব্যাঙার দেখাশোনা করতেন। তিনিও না একটা পরিবারের সদস্যের মতন হয়ে গিয়েছিলেন। তো ব্যাঙা মারা যাওয়ার পরও ব্যাঙার মা বাবা তারা বলেছিলেন যে তোমাকে আর এই বাড়ির কাজ ছাড়তে হবে না, ব্যাঙা তো নেই তো কী হয়েছে, তুমি আমাদের বাড়ির অন্যান্য কাজ করো, আমাদের বাড়িতেই তুমি থাকো, যেরকম আছো সেরকমই থাকো, তোমাকে যেতে হবে না। তো একটা কানেকশান তৈরি হয়ে যায়। তো যতই তারা পরিচারিকা বলি আমরা, একটা আমাদের পরিবারের সদস্যই হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও ওটা হয়ে গেছিল। তো তিনি একা ছিলেন। তো এক রাত্রিবেলা বলবো না, সন্ধেবেলা তিনি সম্ভবত তিনি প্রত্যেক দিনই বিকেলের পর ছাদে যে জামা কাপড় মেলা হতো তিনি সেগুলো নিয়ে চলে আসতেন। সেদিনও সম্ভবত সেটাই করেছিলেন তিনি, কারণ সকালবেলা জামা কাপড় মেলে দিয়েছিলেন। এবার অনেক রাত্রে
পরিবারের বাকিরা যখন চলে এসছেন বিয়েবাড়ি সেরে, দেখতে পাচ্ছেন যে ছাদে ওঠার যে সিঁড়ি বা নামার যে সিঁড়ি, একটা সিঁড়ি উঠে একটা প্যাসেজ থাকে, তো তারপরে উঠে আবার ছাদের দিকে যাচ্ছে। তো ওইখানে যেটা রয়েছে, ওখানে সেই ভদ্রমহিলা মানে হাতে ওই কাপড় টাপড় নিয়ে পড়ে রয়েছেন এবং তার ঘাড়টা ভেঙে গেছে। ঠিক আছে, সিরিয়াসলি? মানে এটা গেস করা হচ্ছে, কারণ তাকে তো আর পাওয়া যায়নি অবভিয়াসলি, তিনি তো মারাই গিয়েছেন। কিভাবে পাওয়া যাবে? হ্যাঁ, মানে তিনি উঠতে গিয়ে সম্ভবত নামতে গিয়েই এমনভাবে পড়ে গিয়েছেন যে তার পড়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার ঘাড়টা ভেঙে গিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে সেই ভৌতিক পুরো ব্যাপারটা। এটা আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম, শুনে আমার খুব মানে ব্যাঙা ক্যারেক্টারটাকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং ক্যারেক্টারটার জন্য আমি খুব দুঃখ ফিল করেছিলাম যে ও খুব অবহেলিত ছিল, যেই অনাদরটা ওর পাওয়া উচিত ছিল যেটা ও পেয়েছিল। তো সেই ক্যারেক্টারটাকে নিয়ে আমি এই পুরো গল্পটা লিখেছি। এবং এই যে একটা ঘটনা, ভৌতিক ব্যাপার, যেটা নাকি এখনও পাওয়া যায়, চিলেকোঠার ঘর থেকে এখন আওয়াজ পাওয়া যায়, তো সেই সম্ভবত ওরই কিছু একটা প্রবলেমের জন্য বা ওর উপস্থিতির জন্যই সেই ভদ্রমহিলার প্রাণ গেল। মানে তোর সাথে যখনই আমি আড্ডা মারতে বসি, কৌস্তবের আড্ডাতে বল বা পডকাস্টের বাইরে বল, এমন অনেক কিছু জানতে পারি, এমন অনেক ঘটনা জানতে পারি যেগুলো সত্যি কথা বলতে রাতে ঘুমোতে দেয় না। ঘটনাগুলোর রেশ এই পডকাস্টের পরেও থেকে যায়। যারা যারা আজকের এই ঘটনাটা শুনছেন বা দীপাঞ্জনার ঘটনাটা শুনলেন এতক্ষণ ধরে, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। এবং দীপাঞ্জনা, তোকে আবার ধন্যবাদ জানাই কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে। তোকে আরেকবার ধন্যবাদ আমাকে ডাকার জন্য। নতুন সেট, নতুন স্টুডিও দেখে আমার খুব ভালো লাগলো। তোদের যাত্রা আরও শুভ হোক, আরও উন্নতিকর, চ্যানেল আরও বড় হোক। থ্যাংক ইউ। আর আমরা কৌস্তবের আড্ডাতে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করে নিয়েছি। বেশ অনেক দিন আমরা এই জিনিসটা নিয়ে কোনো রকমের পোস্ট, কোনো রকমের আপডেট করিনি, কারণ নিজেদেরকে আমরা আরও বেশি ইমপ্রুভ করতে চাই, আরও নতুন নতুন ধরনের পডকাস্ট আপনাদের সামনে আনতে চাই, যেগুলো নিয়ে ইতিমধ্যে কাজ হচ্ছে। কৌস্তবের আড্ডার এরকম আরও পডকাস্ট দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের এবং বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এবং আমাদের নতুন একটি চ্যানেল লঞ্চ হয়েছে, কৌস্তবের আড্ডা ক্লিপস। সেখানে কিন্তু আপনারা এই বড় বড় ভার্সনের মিনিয়েচার ভার্সনগুলো পাবেন, যেখানে ভয় যেমন পাবেন সেগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। বিভিন্ন টপিকের ওপর আমরা কৌস্তবের আড্ডা ক্লিপস চ্যানেলটা নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে থাকুন আপনাদের স্ক্রিনে আসা ডান দিকের এবং বাঁ দিকের বক্সে ক্লিক করে।